এখানে কেউ এরকম কেউ নেই যে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পেয়েছো, তাই তো? ঠিক আছে, ওয়েট করে যাই আমরা 2 মিনিট। এক মিনিট বাকি আছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করবো। শুধু এটুকু মনে রেখো যে তুমি যদি এনার্জি চ্যানেলাইজ না করতে পারো, তাহলে আর যাই করো না কেন সবকিছু তোমার কাছে একটা সময় মনে হবে অনেক কিছু করেছো কিন্তু কোনো কিছু করতে পারোনি। তুমি মনে হবে অনেক কিছু করেছো কিন্তু কিছু করতে পারোনি। আমি গতকালও বলেছিলাম যে বারবার বলো এ করো, কিন্তু কোনো কিছু সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। এরকম একটা বিরাট ব্যাপার বা এরকম একটা কিছু ভাবনা চিন্তা রয়েছে, হ্যাঁ লোকটার বোধহয় কিছু সময় নেই ওই জন্য ক্লাস করতে বসে গেছে, আর আমারও মোবাইলে ডেটা রয়েছে, তো সেইভাবে আমারও খুব একটা কাজ নেই, রিলস দেখতে ভালো লাগছে না, তাই আপনার এখানে চলে এসেছি। অনেকের হয়তো চিন্তা ভাবনা এরকম রয়েছে। তো, ব্যাপারটা আলটিমেট, মানে ব্যথা লাগলে তোমারই লাগবে, সহ্য করতে হলে কিন্তু তোমাকেই সহ্য করতে হবে, এটা মাথায় রেখো। সব তোমার, অন্য কারোর কিচ্ছু না। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো ক্লাস। আর তোমরা যদি আমরা একটু এনার্জি চ্যানেলাইজ করতে, তাহলে তো আরো 5টা কথা 10টা কথা 5টা পয়েন্ট আলোচনা হতো। ডেফিনেটলি সেখান থেকে হয়তো 2-1টা পয়েন্ট তোমার কাজে লাগতে পারলেও পারতো। তো সেই ব্যাপারগুলো আর হয় না, এই আর কি। ঠিক আছে, যাই হোক, স্যার জয়েন করে গেছেন। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। তোমার দিক থেকে তো মাইক মিউট করা থাকছে কিন্তু কমেন্ট বক্স খোলা থাকছে। যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে জানিও, কিন্তু অপ্রয়োজনে মেসেজ করো না। কারণ যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের অসুবিধা হয় ক্লাস করতে। মানে তোমরা জানো যে হয়তো অনেকে মোবাইলে ক্লাস করছে, মোবাইলে এতটুকু স্ক্রিন, তার মধ্যে যদি বারবার একই রকম মেসেজ করতে থাকো, সে স্ক্রিনের অর্ধেকটা জায়গা ওই মেসেজটা নিয়ে নিচ্ছে। তো ইম্পর্টেন্ট জায়গাগুলো হয়তো সে বুঝতেই পারবে না। সেই জন্য আর কি বলছি যে প্রয়োজন ছাড়া মেসেজ করার দরকার নেই। যেখানে যে অসুবিধা হবে ডেফিনেটলি তুমি মেসেজ করবে, তার জন্য তোমার মেসেজ বক্স খোলা আছে, রিয়াকশন খোলা আছে, অবশ্যই করবে। স্যারের ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবারও আসবো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। স্যার আপনি দেখুন আনমিউট করতে পারবেন বা শেয়ার করতে গুড পারবেন। ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, একটু প্লিজ স্যারকে কোঅপারেট করো। জিওগ্রাফি ক্লাস, ক্লাস শেষ হওয়ার পর আমি আবারও আসবো, তোমার থেকে ফিডব্যাক নেবো। দেখা যাক গতকাল যা বলেছিলাম সেরকম কিছু হয় কিনা। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং সর্বোপরি পড়াশোনা করছো, এটুকু ধরে নিয়ে আমি এগোবো, অসুবিধা নেই, আমরা জানি। হ্যাঁ, গুড ইভিনিং। কন্যা বলছে গুড ইভিনিং, সবাইকে গুড ইভিনিং, কোনো অসুবিধা নেই, জানানোর দরকার নেই। আমি একদম শেষে গিয়ে তোমাদের সাথে আবার ইন্টারাকশন করবো কোশ্চেন আনসার আলোচনার সময়, ঠিক আছে? আচ্ছা, তো আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। তো সবাই শুনতে পাচ্ছ তো? কথাগুলো ক্লিয়ার আসছে তো আমার? ওকে, ওকে, ওকে। ওকে, বেশ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অল ওকে। বেশ, এবার দেখো তো, আমাকে জানাও একটু ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা তোমাদের। সুন্দর করে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখো দেখি। বেশ, বেশ। আচ্ছা, দেখা যাচ্ছে মোটামুটি, অসুবিধা নেই। বেশ, 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 বেশ। ওকে, ওকে। একদম, একদম। ঠিক আছে। তো সকলকেই গুড ইভিনিং। আমরা আমাদের মাস্টারজির তোমার হচ্ছে অফিসিয়াল ডেমো ক্লাস শুরু করছি আমরা। প্রথমেই স্যার অবশ্যই বলেছেন তোমাদের যে আমাদের যে মূলত আজকে যে ক্লাসটা আছে সেটা কিসের উপর বেস করে না, ডব্লিউবিপিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো সেই বোর্ডের যে পরীক্ষাগুলো হয়, বেশ কিছু পরীক্ষা আছে, সে সম্পর্কে আমরা মোটামুটি সকলে অবগত আছি। ঠিক আছে, সেই সব পরীক্ষাগুলো নিয়ে আজকে ক্লাস। তো সেই রকম বেশ কিছু ইনফরমেশন গুলো জানবো, পরীক্ষাতে কি সিলেবাস রয়েছে সেটা জানবো, কত ধরনের পরীক্ষা হয় এবং তাতে কি কি তোমার হচ্ছে যে প্রসিডিউর আমাদের মেনটেন করতে হবে, তার জন্য কি করণীয় আছে, সেগুলো সব আমরা এই ক্লাসের মধ্যে শিখবো। এবং আজকের যে টপিক আমাদের জিওগ্রাফি,
সেই জিওগ্রাফিটা একটু ভালো করে শিখবো এবং খুব গুরুত্বপূর্ণ একটা আমরা আলোচনার মাধ্যমে আসবো সেখানে। তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু, ঠিক আছে। তোমরা দেখছো র্যাপিডলি কেমন চেঞ্জ হচ্ছে, আজকে খুব গরম পড়ছে, আবার কিছুদিন পরে ঠান্ডা, কিভাবে বৃষ্টিটা এলো বা আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি জানি, একটু ভালো করে জানবো, কারণ পরীক্ষা তো আস্তে আস্তে করে আসতে চলেছে। তোমরা জানো পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল নোটিফিকেশন দিয়েই দিয়েছে অনেকদিন আগেই, যে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আমাদের পরীক্ষাগুলো হবে। তো সেইগুলো মেনে নিয়ে আমাদের এগোতে হবে, চলতে হবে। চলো এক এক করে আমরা শুরু করি। চলো আমাদের কি আছে না, আমাদের আজকে জিওগ্রাফি ক্লাস, এবং তার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম শুরুতেই, যে পরীক্ষাগুলো যে ডব্লিউবিসিএস এর ডব্লিউবিপিএসসি এর যে পরীক্ষাগুলো হয় সেগুলো আমাদের কি আছে, কি কি পরীক্ষাগুলো হয়, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে নতুন করে কিছু বলার নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের যে টপ মোস্ট পরীক্ষা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের ডব্লিউবিসিএস পরীক্ষা, মানে সিভিল সার্ভিস পরীক্ষা, ঠিক আছে। তো সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যে পরীক্ষাটা রয়েছে সেখানে আমরা জানি মূলত প্রিলিমিনারি, তারপরে আমাদের হচ্ছে মেন্স পরীক্ষা হয়, তারপরে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়। তো প্রিলিমিনারিতে কি কি গুলো রয়েছে সেগুলো দেখো পরপর, আমি মোটামুটি সকলেই জানো, যারা জানো না তারাও একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। আমার সাথে কোঅপারেট করো, দেখবে বেশ কিছু জিনিস আছে যেগুলো নতুন নতুন শিখবো। কি আছে এখানে দেখো, ইংলিশ কম্পোজিশন, তারপরে জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলি, এবং অন্যান্য রিলেটেড ইনফরমেশন গুলো আছে। হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা সেটা রয়েছে। আচ্ছা, এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা সেটা মূলত মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যানসিয়েন্ট প্লাস মিডিয়েভাল পার্ট, এটা দুটো নিয়ে রয়েছে 25 মার্ক। তারপরে রয়েছে জিওগ্রাফি, তারপরে রয়েছে ইন্ডিয়ান পলিটি ইকোনমিক, তারপরে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা আমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ে, আর তারপরে রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি, অর্থাৎ আমাদের হচ্ছে যে তোমার ম্যাথের যে পোর্শনটা রয়েছে, ম্যাথের পোর্শন এবং জিআই এর পোর্শনটা যেটা। তাহলে এতটুকু বুঝতে পেরেছো যে 8টা টপিকের মধ্যে বললাম, সেই 8টা টপিক প্রত্যেকটা ভাগ করে দেওয়া আছে কত, 25 করে, তাহলে কত হচ্ছে 200 মার্ক। তাহলে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। তো এখানে আমাদের যেটা মূলত মনে রাখতে হয়, যেটা আমরা তোমার হচ্ছে যে বিগত পরে তোমার হচ্ছে যে আগামী দিনে আমরা শিখবো, আমার তরফ থেকে শেখাবো আমি, সেটা হচ্ছে জিওগ্রাফি। সেখানে জিওগ্রাফিতে দেখো এখানে 25 মার্ক তোমরা পাচ্ছই, ঠিক আছে। এবার কোথাও কোথাও ক্ষেত্রে 25 তোমার হচ্ছে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে 25 মার্ক তোমার হচ্ছে যে একদম পুরোপুরি থাকে না, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে, এগুলো আমরা জানি। এরপরে যদি মেন্সের কথা বলি, তাহলে মেন্সের এখানে দেখো 4টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এইখান পর্যন্ত দেখো সকলের জন্য সমান বরাদ্দ রয়েছে নাম্বার। কি রয়েছে, সবার প্রথমে সিরিয়াল নাম্বার 1 এখানে দেখো পেপার 1 এ রয়েছে বেঙ্গলি, যেখানে তোমার হচ্ছে যে 200 মার্ক রয়েছে, প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই সেম। ইংরেজি রয়েছে তারপরে দেখো 200 মার্ক করে, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। তারপরে রয়েছে দেখো জিএস পেপার 1, সেখানে আমরা যেটা জানবো, সেখানে কি জানবো, হিস্ট্রি এবং জিওগ্রাফি। সেখানে দেখো তোমার হচ্ছে যে 200 মার্ক করে প্রত্যেকটাতে আছে, মানে প্রত্যেকটা গ্রুপে হিস্ট্রি 100 এবং জিওগ্রাফি 100, ঠিক আছে। তাহলে জিওগ্রাফির গুরুত্বটা এখানে যথেষ্ট পরিমাণে আছে। আর সব থেকে বড় কথা, কেউ যদি মনে করে যে আমি মোটামুটি 25 মার্কের জন্য জিওগ্রাফি পড়বো না, প্রিলিমিনারিতে আমার কভার হয়ে যাবে, আমি অন্যান্য সাবজেক্ট দিয়ে আমি কভার করে ফেলবো, তা করলে ভুল হবে। এতটুকু পরিষ্কার হয়ে গেছে যে আমাকে মেন্সে গিয়ে কিন্তু 100 নাম্বার জিওগ্রাফি ফেস করতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব কিন্তু একইভাবে রয়েছে। তারপরে দেখো জিএস পেপার 2 যেটা, সেখানে রয়েছে দেখো সায়েন্স টেকনোলজির পার্টটা যেটা, এবং তোমার হচ্ছে যে স্ট্র্যাটেজিকের পোর্শন, কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন, এইগুলো মিলিয়ে 200 নাম্বার করে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে সেম বরাদ্দ রয়েছে। 5 নম্বর যেটা আছে দেখো তোমার হচ্ছে জিএস পেপার 3 যেটা, সেখানে এখানে কি বলে দেওয়া আছে, আমাদের কনস্টিটিউশন আছে, মানে তোমার হচ্ছে যে যেটা আমরা তোমার হচ্ছে সংবিধান বলি, এবং রয়েছে ইকোনমিক্স, ঠিক আছে। তো এই দুটো মিলিয়ে দেখো আমাদের এখানে 200 নাম্বার করে রয়েছে। এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, অ্যারিথমেটিক এবং রিজনিং, অর্থাৎ ম্যাথ এবং জিআই, এই দুটো মিলিয়ে রয়েছে আমাদের হচ্ছে 200 মার্কের করে। তো এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এইগুলো আমাদের ম্যান্ডেটারি দিতেই হবে, ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে। তারপরে এখানে দেখো অপশনাল সাবজেক্ট আছে, যদি যদি কেউ গ্রুপ এ বা বি এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, সেখানে তোমাদের 400 নাম্বার করে একটা অপশনাল পেপার দিতে হবে, তোমাদের দুটো পেপার আছে 200 মার্কের করে, তো 400 নাম্বার থাকবে। এবং পার্সোনালিটি টেস্ট যেটা, সেটা হচ্ছে কত আছে দেখো, গ্রুপের জন্য 200, গ্রুপ বির জন্য 200, গ্রুপ সি এর জন্য আছে 150 এবং গ্রুপ ডি এর জন্য আছে 100। তাহলে এই হলো আমাদের ডব্লিউবিসিএস এর আমাদের যে পরীক্ষা, তার সিলেবাস এবং প্যাটার্ন গুলো, ঠিক আছে।
প্রত্যেক বছরই কম বেশি পরীক্ষাটা হয় এবং আগামী কয়েক মাসের মধ্যেই তোমরা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা। কিছুদিনের আগেই আমরা এরকম একটা পরীক্ষা দিয়েছি এবং তোমার হচ্ছে যে আগামী দিনেও এরকম একটা পরীক্ষা হওয়ার নোটিফিকেশন পেয়েছি ইতিমধ্যে। তো সেখানে মিসলিনিয়াস যে পরীক্ষাটা রয়েছে সেখানেও দেখো আমাদের এখানে দেওয়া আছে, দেখো কি আছে না এক্সাম প্যাটার্নে দেখো এখানে বলেছে জেনারেল নলেজ যেটা আছে সেটা হচ্ছে 75 নাম্বার, 75টা কোশ্চেন, 2 নাম্বার করে 150 নাম্বার। অ্যারিথমেটিক রয়েছে 25 নাম্বার, 25টা কোশ্চেন 2 নাম্বার করে 50 নাম্বার। তাহলে 100টা কোশ্চেনের জন্য আমরা পাচ্ছি 200 নাম্বার। এটা আমরা আমাদের জন্য সময় কত বরাদ্দ থাকছে না, 1 ঘন্টা 30 মিনিট। তো এই গেল আমাদের মিসলেনিয়াস এর প্রথম পার্ট, মানে একদম প্রিলিমিনারি যে পার্টটা আছে সেখানে। সেখানে দেখো যে এই যে জিকের পোর্শনটা রয়েছে, এই জিকের পোর্শনে কিন্তু জিওগ্রাফি ম্যান্ডেটরি অবশ্যই থাকবে এবং ভূগোল ছাড়া কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো সম্ভব নয়, সেটা আমরা পরে পরেই বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো মিসলেনিয়াসের যে সেকেন্ড পার্টটা রয়েছে, মেন এক্সাম যেটা রয়েছে, সেখানে দেখো ইংরেজি রয়েছে 150 নাম্বার, ইন্ডিয়ান তোমার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যেটা অর্থাৎ বেঙ্গলি যেটা সেটা রয়েছে 150 নাম্বার, এবং জিএস এবং অ্যারিথমেটিক যেটা রয়েছে সেটা হচ্ছে 150 নাম্বার। ঠিক আছে, তাহলে তিনটার জন্যই বরাদ্দ নাম্বার কত আছে দেখো 150 করে আছে প্রত্যেকটাতে। এবং এখানে যে আমাদের ইংলিশের জন্য পাচ্ছি আমরা 1 ঘন্টা 30 মিনিট, বেঙ্গলির জন্য পাচ্ছি 1 ঘন্টা 30 মিনিট, এবং জিএস পেপারের জন্য এবং অ্যারিথমেটিকের জন্য পাচ্ছি 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই হলো আমাদের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপের পরীক্ষা। আমরা সকলেই কম বেশি দিয়েছি ক্লার্কশিপের পরীক্ষা, আগামী দিনেও দেবো, তার নোটিফিকেশন দিয়েছে। এখানে দেখো ক্লার্কশিপের পরীক্ষার ক্ষেত্রে এখানে পার্ট 1 পার্ট 2 তে পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে 30টা কোশ্চেন 30 নম্বরে, অ্যারিথমেটিক রয়েছে 30টা কোশ্চেন 30 নাম্বার, এবং জিএস পেপার রয়েছে 40টা কোশ্চেন 40 নাম্বার। তাহলে এখানে টোটাল কত নাম্বারের কোশ্চেন হচ্ছে 100 নাম্বারের কোশ্চেন, তার জন্য পাচ্ছি সময় কত 90 মিনিট। এরপরে পার্ট 2 তে কি রয়েছে, ইংরেজি রয়েছে গ্রুপ এ তে দেখো 50 নাম্বার, গ্রুপ বি তে রয়েছে আমাদের বেঙ্গলি, আমরা যেটা মূলত ফলো করি সেটা হচ্ছে বেঙ্গলি, সেখানে রয়েছে 50 নাম্বার। তাহলে সেখানে পাচ্ছি আমরা 1 ঘন্টা। এটা হচ্ছে পার্ট 2 এর আমাদের এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, আর সিলেবাসে দেখো দেখো আমরা পরপর আমরা সাবজেক্ট ওয়াইজ জানবো সিলেবাস গুলো কি কি রয়েছে না রয়েছে। তো এই হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন যেটা ফলো করে। এরপরে দেখো ফুডের পরীক্ষা। সেই ফুডের পরীক্ষার ক্ষেত্রেও দেখো এখানে দেখো রিটেন এক্সাম রয়েছে, জিএস পেপার রয়েছে 50, অ্যারিথমেটিক রয়েছে 50, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, ইন্টারভিউ রয়েছে 20 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফুড এসআই পরীক্ষা। তো আগামী দিনে আমরা আশা করবো ফুড এসআই পরীক্ষা হবে এবং তাতে আমরা যথেষ্ট তোমার হচ্ছে এলিজিবিলিটি দেখাবো, অসুবিধা নেই, সেটা আমরা বিশ্বাস করি। আমি অন্তত বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ এমভিআই এর যে পরীক্ষাটা হবে তার একটা মোটামুটি একটা আউটলুক এখানে দেওয়া আছে। দেখো জিএস পেপার যেটা সেটা হচ্ছে যে কি সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস কি আছে, 75টা কোশ্চেন রয়েছে, 2 নাম্বার করে 150 নাম্বার, 90 মিনিট সময় পাচ্ছি। অ্যারিথমেটিক রয়েছে যেটা মূলত মাধ্যমিক বেসের উপরে রয়েছে, 25টা কোশ্চেন থাকছে 50 নাম্বার হয়েছে। তাহলে মোট 100টা কোশ্চেনের জন্য আমরা পাচ্ছি কত 200 নাম্বার। ঠিক আছে, টোটাল কত না আমাদের 90 মিনিট সময়। এই হচ্ছে আমাদের এমভিআই পরীক্ষা যেটা রয়েছে হবে আগামী দিনে, সেটার একটা মোটামুটি একটা আউটলুক। ঠিক আছে, তো এছাড়াও আরো বেশ কিছু পরীক্ষা হয় টুকটাক, সেই পরীক্ষাগুলোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবার একটা ওভারঅল বই, ঠিক আছে, এতগুলো কিছু বললাম, এবার একটা ওভারঅল বললে তোমার হচ্ছে যে একটু পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। সেটা হচ্ছে কি না, কেউ যদি ডব্লিউবিসিএস এর যে সিলেবাসটা আছে সেই ডব্লিউবিসিএস এর সিলেবাস ফলো করে, ঠিক আছে, আমি চোখ বন্ধ করে বলছি, বিশ্বাস করতে পারো। আমি যদি বলি যে ডব্লিউবিসিএস এ তোমরা সিলেবাস কভার করেছো, তাহলে আমি বলবো এই যে বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অনায়াসে কভার করতে পারো। ডব্লিউবিসিএস এর সিলেবাস অনুযায়ী যদি কেউ পড়াশোনা করো ঠিকঠাক করে, তাহলে এই যে তোমার হচ্ছে পরীক্ষাগুলো আছে এগুলো একদম সহজেই তোমরা কিন্তু কভার করতে পারবে। শুধু তাই নয়, তোমাদের যে আগামী দিনে রেলের পরীক্ষা হোক বা তোমার হচ্ছে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু ডব্লিউবিসিএস সিলেবাস তোমরা অনেকটা সেখান থেকে তোমরা হেল্প পাবে, অসুবিধা নেই। তাহলে এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতে জিএস পেপার মাস্ট। জিএস পেপারের মধ্যে জিওগ্রাফি থাকবে না এটা হতেই পারে না, অপরিহার্য একটা অংশ। তাহলে জিওগ্রাফির গুরুত্বটা একটা জায়গাতে কিন্তু সমানভাবে রয়েছে। ঠিক আছে, বারবার করে বলছি, আমি মন রেখে কথা বলতে ভালোবাসি না, পরিষ্কার করে জেনে নাও, একদম বাস্তবটা বলছি। আবার বলছি, কেউ যদি মনে করো আমি একটা সাবজেক্ট বাদ দিয়ে স্কিপ করে অন্য একটা সাবজেক্ট সেটোমেটিক মেকআপ দিয়ে দেবো, তাহলে এই ভাবার বন্ধু এখন দিন শেষ। এই ভাবার ব্যাপার কিন্তু এখন শেষ।
কারণ কম্পিটিশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এক্সামের স্ট্যান্ডার্ড অনেক বেশি হাই হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের সব জানতা হতে হবে। তাহলে সব জানতা হতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে সমান দক্ষতা রাখতে হবে। এবং খুব ভালো করে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, পড়াশোনাটাকে কোনোভাবেই, আমি এত কিছু বললাম ঠিক আছে, জোর করে তোমাদের বললাম পড়তেই হবে পড়তেই হবে। তো ব্যাপারটা হচ্ছে কি রকম, এই যে জোর করার ব্যাপারটা কিন্তু একটা সময় ছিল যখন আমরা বোর্ডের পরীক্ষা দিয়েছি, বাবা মা জোর করতো, পিছনে তাগিদ দিয়ে বসে থাকতো, পর 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 পর, এরকম ব্যাপারটা কিন্তু এখন আর নেই। তোমরা দেখেইছো বাড়িতে বাবা মা কেউ কিছু বলে না এখন। তোমরা তারা ভেবেই নিয়েছে তোমরা তোমাদের ফিউচার নিয়ে অনেক বেশি কনসার্ন। তো সেই জায়গা থেকে তোমাদের ফিউচার যদি সিকিউর করতেই হয় তাহলে নিজের তাগিদে পড়তে হবে, সম্পূর্ণভাবে রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। দ্য 24 hours ইজ ইয়োর্স, এবং ইউ আর দ্য রেসপন্সিবল পারসন হাউ টু ইউজ ইট। আর কিচ্ছু নয়। 24 ঘন্টা তোমাকে সমানভাবে দিয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সমানভাবে 24 ঘন্টা দিয়েছে ভগবান। তো সেই জায়গাতে 24 ঘন্টা কে কিভাবে ইউটিলাইজ করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। কেউ যদি ইউটিলাইজ ভালো করে করে, খুব বেশি করে নিজেকে এফোর্ট দেয় এই সময়টাতে, তাহলে সে খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই চাকরি পেয়ে বেরিয়ে যাবে। কেউ যদি বলে না আমি তোমার হচ্ছে যে লাক্সারিয়াস মেনটেন করব, তাহলে সেক্ষেত্রে তার ফিউচারে বা ভবিষ্যতে তার কিন্তু সমস্যায় পড়তে হবে, তাকে সমস্যায় পড়তে হবে। তো এটা হচ্ছে বাস্তব কথা। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি না, যেটা স্টুডেন্টরা এখন কম বেশি ডিমান্ড করে যে এখন বর্তমান পরিস্থিতি এই সেই হেনা তেনা, সবকিছু মাথায় রেখেই বলছি ঠিক আছে। আমাদের ভাগ্য কতটা বা আমাদের জীবনে ঈশ্বরের বা ভগবানের ভূমিকা কতটা সে সম্পর্কে কিন্তু আমরা কিচ্ছু জানি না। হতেই পারে কেউ মনে করতেই পারে আমার ভাগ্য সাথ দিল না, আমার উপরে ভগবানের কৃপা নেই, আমার উপরে আল্লাহ বা ঈশ্বরের কৃপা নেই। তো সেই জায়গাতে আমরা কেউ কি জানি যে আমাদের উপর আদৌ আছে কি নেই? ঠিক আছে, সেটা সম্পূর্ণভাবে আমাদের তোমার হচ্ছে যে অজানা জিনিস। হাতের মধ্যে আছেটা কি? হাতের মধ্যে আছে আমাদের সময়, আমাদের পরিশ্রম করার ক্যাপাবিলিটি। তো যদি জানি যে আমার এই হচ্ছে আমার হাতে রয়েছে, এতটুকু আমার কাছে সিকিউর করার জায়গা রয়েছে, তাহলে আমি কেন করবো না? অনেকেই বলে যে আমি সবকিছু করতে পারি, এরকম একটা মেন্টালিটি নিয়ে চলে। সবকিছু কেউ কখনো করতে পারে না। তোমাকে দেশের প্রধানমন্ত্রী হতে বললে তুমি পারবে না, ঠিক আছে। তুমি 5 বছর তোমার জীবনটাকে পিছিয়ে নিয়ে যেতে বললে পারবে না। হাতে আমাদের আছে কি, আগামী দিন যেটা আমরা পাচ্ছি, যে সময়টা পাচ্ছি, সেটাকে ইউটিলাইজ করার একটা তোমার হচ্ছে যে সুযোগ আছে আমাদের। তো যেটা হাতে আছে সেটা নিয়ে আমাদের এগোতে হবে, পরিষ্কার কথা। এবং আমি বিশ্বাস করি আমার কোন স্টুডেন্ট আমার এই যে কথাগুলো একদম তোমার হচ্ছে যে নিজেদের জন্য ভাবে না, নিজেদের জন্য না, আগামী দিন তোমাদের জন্য বা তোমাদের ভবিষ্যৎটা সিকিউর করার জন্য এই কথাগুলো কিন্তু একদম মানে অমৃতের মতো লাগবে। আমি বারবার করে বলছি, এই কথাগুলো মেনটেন করে চলো, দেখবে ঠিক হবে। এবং সব থেকে বড় কথা আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের 3টে পিলারের উপর আমাদের সাকসেস দাঁড়িয়ে আছে। কি কি 3টে পিলার? একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে লক্ষ্য, আর একটা হচ্ছে অধ্যাবসায়। ধৈর্য রাখতে হবে, আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, এবং যদি আমি স্টুডিয়াস হই, অধ্যাবসায়ী হই, তাহলে এই 3টে পিলার যদি কেউ ফুলফিল করে, তাহলে তার সাকসেস পেতে শুধু সময়ের অপেক্ষা। আমি তোমাদের বলছি, নট এ সিঙ্গেল ওয়ান, কেউ মিস যাবে না। এখানে যতজন ক্লাস করছে যদি এই 3টে পিলার মেনটেন করে চলে, তাহলে সকলে চাকরি পাবে, সকলে চাকরি পাবে। আজকে যারা ক্লাসে আছে তারা অবশ্যই কিছু জানতে শিখতে এসেছে, তারা ভবিষ্যৎ নিয়ে, তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিকিউর বলেই এসেছে। তো সেই জায়গাতে আমি ধরেই নিয়েছি এই 3টে পিলার সকলেই মেনটেন করে চলবে, কোনো পিলারটাই যেন হেলে না পড়ে। তো এই 3টে পিলার যদি কেউ মেনটেন করে চলে, তাহলে একদম সময়ের অপেক্ষা। আমি আজ থেকে বলছি, লিখে নিতে পারো, তোমাদের প্রত্যেকে, কেউ বিফলে যাবে না, প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে। আর আমি মন ভোলানোর জন্য কিছু বলছি না, সত্যি কথা বলছি, বারবার করে একটা জিনিস বলছি, বাস্তবটা বুঝি, বাস্তবটা জানি বলেই বলছি। এই 3টে পিলার মেনটেন করে চলো, সকলে চাকরি পাবে, সকলে। এরপরে আসি আমাদের টপিকে, ঠিক আছে। এরপরে আরো অনেক কিছু জানবো, শিখবো। তার আগে একটু টপিক সম্পর্কে আলোচনা করি। আমি বললাম কি, আমরা জিওগ্রাফি জানতে হবে। তো জিওগ্রাফিতে আমাদের মূলত কি জানতে হবে? জিওগ্রাফির দুটো পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল জিওগ্রাফি, আর একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। আবার একটা কথা বলে দিই ক্লাস শুরুর আগে, আমরা যে তোমার হচ্ছে যে এই সিলেবাস গুলো বা
আমাদের টপিক গুলো যেগুলো আলোচনা করছি সেগুলো সব ইংরেজিতে আছে, আমি বাংলাতে বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। পিপিটিটা তোমার হচ্ছে যে এই অ্যানোটেশন সহ পিডিএফটা স্যারকে প্রোভাইড করে দিয়ে দেবো, স্যার তোমাদের প্রোভাইড করে দেবেন, অসুবিধা নেই। কিন্তু ক্লাস যখন মেনটেন করবো বা ক্লাসে যখন আলোচনা করব তখন কিন্তু বাংলা ইংরাজি দুটোতেই পিডিএফ তোমরা পাবে, বাংলা এবং ইংরেজি দুটোরই পিডিএফ তোমরা পাবে, ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই। জেনারেল জিওগ্রাফিতে কি আছে? সোলার সিস্টেম আছে, অর্থাৎ সৌরজগৎ যেটাকে বলি। ল্যাটিটিউড লংটিটিউড আছে, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ যেটাকে বলা হয়। রক্স এন্ড ইন্টেরিয়ার অফ আর্থ, মানে আমাদের শিলা এবং ভারতের পৃথিবীর ভূগর্ভে কি 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 লেয়ার গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে জানতে হবে। আর্থকোয়েক রয়েছে, অর্থাৎ ভূমিকম্প রয়েছে। টপোগ্রাফি অফ ল্যান্ড, মানে আমাদের ভূভাগ যে রয়েছে তার সব জায়গা তো সমান নয়, কোথাও পাহাড় রয়েছে, কোথাও মালভূমি রয়েছে, কোথাও সমভূমি রয়েছে। তো সেই সংক্রান্ত আমাদের বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু টপিক আমাদের আছে, সেগুলো জানতে হবে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, সে সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে মুখ্য যে পার্টটা আছে, একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল সম্পর্কে কিন্তু আমাদের ভালো অবগত থাকতে হবে। কি কি রয়েছে ভারতের ভূগোলের মধ্যে? পলিটিক্যাল অ্যান্ড ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনৈতিক এবং ভূপ্রাকৃতিক বিভাগ, রাজনৈতিক বিভাগ এবং ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমরা জানবো। ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নদ নদী সম্পর্কে জানবো। ক্লাইমেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জলবায়ু সম্পর্কে, এবং যার একটা ভিউ আমরা আজকের টপিকে পড়ব। যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, ইন্ডিয়ান মনসুন। ইন্ডিয়ান মনসুন অর্থাৎ ভারতের মৌসুমী বায়ু, ভারতের মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু সম্পর্কে আমাদের বেশ কিছু ইনফরমেশন আজকে আমরা জানবো, শিখবো, খুব ইন্টারেস্টিং। দেখবে বৃষ্টি হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, সেগুলো সব আমরা এক এক করে জানবো। তারপরে আছে কি ন্যাচারাল ভেজিটেশন, ভারতের আমাদের যে তোমার হচ্ছে যে মানে বনভূমি যে রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ, সে সম্পর্কে আমরা জানবো। এবং সাথে ওয়াইল্ড লাইফ, যেটা আমরা বন্য প্রাণী সম্পর্কে যেগুলো রয়েছে, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে কি কতগুলো বা কি কি গুলো, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে কি কি গুলো, ন্যাশনাল পার্ক রয়েছে কি কি গুলো, ওয়েটল্যান্ডস রয়েছে কি কি, এই জিনিসগুলো আমাদের ওয়াইল্ড লাইফে জানবো। সয়েল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মৃত্তিকা। তারপরে রয়েছে এগ্রিকালচার অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে মানে ভারতের কৃষিকাজ। তারপরে রয়েছে মিনারেল রিসোর্স, মিনারেল রিসোর্স মানে আমাদের খনিজ সম্পদ। তারপরে রয়েছে দেখো এনার্জি রিসোর্স, অর্থাৎ যেটা আমরা শক্তি সম্পদ হিসেবে জানি। ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ভারতের শিল্প। এবং তারপরে রয়েছে ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের পরিবহন ব্যবস্থা। আচ্ছা, একটা জিনিস মনে হয়নি যে এইগুলো তো পড়ে আসছে? হ্যাঁ, পড়ে আসছো, 100 বার পড়ে আসছো। ক্লাস 9-10-এ আমরা সকলেই এই ভারতের ভূগোলের এই যে পার্টটা আছে না, এই পার্টটা সম্পর্কে আমরা পড়ে আসছি, ঠিক আছে। এছাড়াও আরেকটা পার্ট ইনক্লুড হবে এর সাথে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে কি কি পড়বো? ভারতের ভূগোলে আমরা যা যা পড়েছি, পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রেও তাই তাই পড়বো। মানে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এবং তোমার হচ্ছে যে রাজনৈতিক বিভাগ, সেরকম পশ্চিমবঙ্গেরও ভূপ্রাকৃতিক রাজনৈতিক বিভাগ বা নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, কৃষিকাজ, পরপর যা যা পড়েছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই তাই পড়বো। এবং পড়বো যখন খুব ভালো করে পড়বো, খুব স্মার্টলি পড়বো, ঠিক আছে, খুব স্মার্টলি পড়বো, খুব প্ল্যানফুলি পড়বো। এটা আমাদের সব থেকে মানে তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বা এট দ্য এন্ড অফ দ্য সিজন, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে না, তোমরা তো শুধু আমার জিওগ্রাফি মাথায় নিয়ে যাচ্ছ না, তোমরা আরো 7 থেকে 8টা বা 10টা সাবজেক্টের কতগুলো করে চ্যাপ্টার মাথায় নিয়ে যাচ্ছ। তাহলে সবগুলো মনে রাখতে হলে বস আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। সব মনে রাখবো, কিছু বাদ দেবো না, কিন্তু স্মার্টলি মনে রাখবো। তো সেই জায়গাতে ভূগোলটা কেমন করে পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার বেশ কিছু নিয়ম আমরা আমাদের ক্লাসে, আজকের ক্লাসে তার একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা পেয়ে যাব, ঠিক আছে। কি আছে, আমরা কি বললাম, আমরা আজকের যে টপিকটা আছে আমাদের, যেটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ভারতের মৌসুমী বায়ু, ঠিক আছে। ভারতের মৌসুমী বায়ু যে পড়বো, সেই ভারতের মৌসুমী বায়ু সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানবো। এবং সবার প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কি, না ফ্যাক্টর এফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট। অর্থাৎ কি কি বোঝাতে মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, না কোন কোন উপাদানগুলো, কোন কোন উপাদানগুলো আমাদের ভারতের জলবায়ুকে, উপাদানগুলো ভারতের জলবায়ুকে এফেক্ট করে, ঠিক আছে, তার উপরে ইম্প্যাক্ট ফেলে, সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যা লেখা আছে সেগুলো তো পড়বই,
সাথে একটু পরিষ্কার করে বুঝে নাও, আমি যা বলছি একটু মন দিয়ে বোঝো, দেখবে তার বাইরে আর কিচ্ছু পড়ার দরকার হবে না। সবার প্রথমে আছে কি ল্যাটিটিউড, যেটাকে আমরা বলি অক্ষাংশ। অক্ষাংশ, ঠিক আছে। আচ্ছা, অক্ষাংশের গুরুত্বটা কি? সবসময় মনে রাখতে হবে পৃথিবী তো এইটা, ঠিক আছে, কালো কালি দিয়ে করি তাহলে বোঝা যাবে, পৃথিবী এটা, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীতে এরকম পূর্ব থেকে পশ্চিমে প্রচুর কাল্পনিক রেখা আমরা কনসিডার করেছি, ছোটবেলা থেকে পড়েছি, তাই তো? এগুলো হচ্ছে সব ইমাজিনারি লাইন বা কাল্পনিক রেখা, এগুলোকে বলা হয় অক্ষরেখা, ঠিক আছে। এই অক্ষরেখাগুলোর মাধ্যমেই তো কোনো একটা জায়গার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, দ্রাঘিমা রেখার রেসপেক্টে আমরা দ্রাঘিমাংশ জানতে পারি। তাহলে এগুলো এগুলো হচ্ছে মূলত কিসের জন্য আমাদের ড্র করা হয়েছে? সেগুলো হচ্ছে কোনো একটা জায়গার প্রপার তোমার হচ্ছে লোকেশনটা কোথায় সেটা আমরা এর মাধ্যমে জানতে পারি। এবার এটার মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা কি? কোন জায়গার ক্লাইমেট বা জলবায়ু কেমন হবে তা। অর্থাৎ মনে রাখতে হবে কোনো একটা অক্ষরেখার উপর যতগুলো জায়গা থাকবে, সেই অক্ষরেখার উপর যতগুলো জায়গা থাকবে সব জায়গার জলবায়ু কিন্তু সেম হবে। মানে কলকাতার যে তোমার হচ্ছে যে মানে তোমার ল্যাটিটিউড যেটা, সেটা হচ্ছে 22.5 ডিগ্রি। আর এই 22.5 ডিগ্রিতে কলকাতা যেমন রয়েছে, আরো আরো এরকম বেশ কিছু জায়গা রয়েছে। তাহলে এই কলকাতা ছাড়াও সেই সব জায়গাগুলোর কিন্তু ক্লাইমেট এই কলকাতার মতোই হবে। মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এইবার যখনই তুমি ল্যাটিটিউড চেঞ্জ করবে, তখনই কি হবে? তার জলবায়ু চেঞ্জ হয়ে যাবে। যখনই তুমি ল্যাটিটিউড বা অক্ষরেখা চেঞ্জ করবে, তখনই এরকম তার জলবায়ু চেঞ্জ হবে। তাহলে আমি যদি ভারতের ম্যাপটা কনসিডার করি, এখানে একটা ভারতের ম্যাপ ছোট দেখা যাচ্ছে। এই ভারতের ম্যাপে এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে প্রায় 30টা এরকম করে অক্ষরেখা গেছে, ঠিক আছে। এই অক্ষরেখাগুলো যখন গেছে, তাহলে প্রত্যেকটা জায়গার তোমার হচ্ছে যে জলবায়ু নিশ্চয়ই চেঞ্জ হবে, কারণ একই অক্ষরেখার উপর তো সব জায়গা নেই। তাহলে মনে রাখতে হবে ল্যাটিটিউড যদি চেঞ্জ করি বা অক্ষরেখাগুলো যদি চেঞ্জ করি, তাহলে তার জলবায়ু চেঞ্জ হতে বাধ্য। মনে রাখতে হবে। আরেকটা ইনফরমেশন ল্যাটিটিউড সম্পর্কে বা অক্ষরেখা সম্পর্কে আমরা আমাদের জেনে রাখতে হবে, সেটা কি না, এই অক্ষরেখার রেসপেক্টে আমরা বেশ কিছু জোন ভাগ করি। একটা হচ্ছে এইটা একদম মাঝে যেটা আছে, সেটা হচ্ছে ইকুইটোরিয়াল জোন। এই ইকুইটোরিয়াল জোনটা সবসময় সূর্যের আলো এবং তাপ সর্বদা লম্বভাবে পড়ে। তাহলে এই জায়গাটা হচ্ছে যে সবসময় গরম পড়বে, স্বাভাবিক, অসুবিধা নেই। কারণ কি না, এটা যদি নিরক্ষরেখা হয় 0 ডিগ্রি, এটা যদি 23.5 ডিগ্রি অক্ষরেখা, যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, এবং নিচে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ মকরক্রান্তি রেখা বলি, তার মাঝের এই অংশটা হচ্ছে যে আমাদের পুরোটাই তোমার হচ্ছে আমাদের ইকুইটোরিয়াল জোনের মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে তার উপরের দিকের যে পোর্শনটা আছে, সেটা হচ্ছে ইকুইটোরিয়াল জোন। তাহলে ইকুইটোরিয়াল জোনটা যেটা আছে, এখানে সূর্য তীর্যকভাবে কিরণ দেবে। তাহলে সেখানে অবভিয়াসলি ইকুইটোরিয়াল জোনের থেকে ট্রপিক্যাল জোনে সেখানে টেম্পারেচারটা তোমার হচ্ছে যে তার একটা ভ্যারিয়েশন দেখতে পাবো। তীর্যকভাবে যখনই পড়বে সেখানে টেম্পারেচারটা কম হবে। তাই দেখবে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমি একটা ভারতের ছবি যদি আঁকি, মোটামুটি ছোট করে একটা এখানে বোঝানোর জন্য আঁকছি, একদম মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে একদম নিচের দিকের যে পোর্শনটা আছে সেটা ট্রপিক্যাল, এবং এটা হচ্ছে সাবট্রপিক্যাল জোন। তাহলে এই দুটো জোনের জন্য মনে রাখতে হবে, নিচের দিকের যেহেতু অংশটা সূর্যের এই অংশটাতে সূর্যের আলো এবং তাপ সর্বদা লম্বভাবে পড়ার সুযোগ থাকে, তাই এই অঞ্চলগুলো সাধারণত গরম হয় অ্যাজ কম্পেয়ার টু উত্তরের দিকের পোর্শন। তাহলে অক্ষরেখার একটা গুরুত্ব সবসময় রয়েছে, উপাদান হিসেবে আমরা বলতে পারি জলবায়ু। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, অসুবিধা হবে না। তারপরে গিয়ে তো আবার ক্লাসে আলোচনা করব, সে নিয়ে কোনো সমস্যা নেই। তখন ইন্টারাকশন ভালো করে হবে, তখন আরো ভালো করে বুঝতে পারবো, আমার সাথে কমিউনিকেট করতে পারবো, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি অল্টিটিউড। অল্টিটিউডটা কি? অল্টিটিউড হচ্ছে উচ্চতা। মনে রাখতে হবে, তুমি যখনই উচ্চতা গেইন করবে, অর্থাৎ যতই উচ্চতা বাড়তে থাকবে, টেম্পারেচার ততই কম হবে। মনে রাখতে হয়, যখনই উচ্চতা বাড়বে তখনই টেম্পারেচার কম হবে। কম বেশি সকলে দার্জিলিং ঘুরতে গেছো, এতটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছো? যখন এনজেপি স্টেশনে নেমেছো, এনজেপি স্টেশনে কিন্তু তোমাদের গরম জামা কাপড় তোমার হচ্ছে পরার দরকার হয়নি, তুমি এমনি নর্মাল টি শার্ট পরেই থেকেছো। যখনই তুমি এনজেপি থেকে
আস্তে আস্তে করে বা শিলিগুড়ি থেকে যখনই আস্তে আস্তে করে দার্জিলিং এর দিকে উঠছো গাড়িতে করে, তখনই দেখবে আস্তে আস্তে করে ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। তার মানে তুমি পাহাড়ের উচ্চতা জ্ঞান করছো, আস্তে 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 করে তোমার হচ্ছে যে টেম্পারেচারটা লো হতে শুরু করেছে। ঠিক আছে, একটা খুব সিম্পল একটা তোমাদের একটা এক্সাম্পল আমি একটা দিচ্ছি, দেখো খুব সিম্পল এক্সাম্পল। আমি এই ভারতের যে ছবিটা আছে এই ছবিটা একটু ভালো করে এঁকে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এখানে ভারতের ছবিটা দেখতে পাচ্ছ। এই ভারতের ছবিতে আমি যদি এরকম করে একটা লাইন ড্র করি, এরকম করে একটা লাইন ড্র করি, তাহলে দেখবে এইখানটাতে আছে সিকিম, এইখানটাতে সিকিম আছে, আর এইখানটাতে আছে রাজস্থান। ঠিক আছে, এইখানটাতে রাজস্থান আছে, আর একটু নিচের দিকে হতো ল্যাটিটিউডটা। আমি শুরুতেই বলেছিলাম যে একই অক্ষরেখার উপরে যত জায়গা থাকবে সবগুলোরই তোমার হচ্ছে যে ক্লাইমেট সেম হবে। ঠিক আছে, ক্লাইমেট মূলত বলতে কি বোঝায়? ক্লাইমেট মূলত বলতে বোঝায় কি, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে কি রেনফল। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে বৃষ্টিপাত। এবার বলো, তাহলে এই অক্ষরেখার উপর যখন রাজস্থান এবং সিকিম একই অক্ষরেখার উপর অবস্থিত ছিল, তাহলে এটা হওয়া উচিত ছিল রাজস্থানের ক্লাইমেট এবং সিকিমের ক্লাইমেট এক হবে। কিন্তু তা কি হয়? হয় না। সিকিমে আমরা প্রচুর ঠান্ডা দেখি, একই রকম ভাবে রাজস্থানে প্রচুর গরম দেখি। তার কারণ কি? তার কারণ হচ্ছে উচ্চতা। মনে রাখতে হবে সিকিমের উপর দিয়ে হিমালয়ান মাউন্টেন গেছে, তাহলে হিমালয় মাউন্টেন মানে তার উচ্চতা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু রাজস্থান। তাহলে সিকিমে ঠান্ডাটা মূলত অনুভব করি কেন? তার কারণ হচ্ছে তার উচ্চতা বা অল্টিটিউড। তাহলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমবে, টেম্পারেচার কমবে, এটা আমাদের ধরে নিয়ে চলতে হবে। ঠিক আছে, এটাই আমাদের সত্য, এটাই বাস্তব। এটা 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 জানা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এরপরে যদি দেখি 3 নম্বর, সেটা কি আছে? ডিস্টেন্স ফ্রম দ্য সি। ডিস্টেন্স ফ্রম দ্য সি মানে সমুদ্র থেকে দূরত্ব। তাহলে সমুদ্র থেকে দূরত্ব, এটা আবার কিভাবে আমরা তোমার হচ্ছে যে ইম্প্যাক্টটা ফেলবে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে? ফেলবে, অবশ্যই ফেলবে। কিরকম? আমরা জানি ভারত হচ্ছে উপদ্বীপীয় দেশ। উপদ্বীপীয় দেশ মানে যেটাকে আমরা বলি পেনিনসুলার কান্ট্রি। পেনিনসুলার কান্ট্রি কেন বলে? পেনিনসুলার কান্ট্রি বলে তার কারণ হচ্ছে যে ভারতের 3 ভাগ হচ্ছে যে জল দিয়ে ঘেরা আছে, তাই তো? মানে এদিকে হচ্ছে আরব সাগর, এদিকে আছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, আর নিচের দিকে আছে ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, আমরা জানি। তাহলে এই 3 দিক জল দিয়ে ঘেরা আছে মানে একদম ম্যাক্সিমাম পার্ট যেটা, সেটা হচ্ছে একদম তোমার হচ্ছে জলভাগ দ্বারা বেষ্টিত আছে। ঠিক আছে, আমরা জানি এরকম 9খানা রাজ্য আছে যেগুলো জলভাগ দ্বারা বেষ্টিত আছে। এখানে গুজরাট, তারপরে মুম্বাই, তারপরে মানে মহারাষ্ট্র, তারপরে গোয়া, কর্ণাটক, কেরালা, এদিকে তামিলনাড়ু, এখানে অন্ধ্রপ্রদেশ, এখানে ওড়িশা, এখানে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই 5খানা যে উপকূলবর্তী রাজ্যগুলো আছে, এখানে আমরা কি ধরনের জলবায়ু দেখব? এখানে আমরা জলবায়ু দেখব মডারেট বা নাতিশীতোষ্ণ। মনে রাখতে হবে নাতিশীতোষ্ণ জলবায়ু। ঠিক আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু যেটাকে মডারেট জলবায়ু বলা হয়, অর্থাৎ নরম ভাবাপন্ন জলবায়ু যেটাকে বলা হয়। এটার অর্থটা কি? শীতের সময় খুব ঠান্ডা পড়বে না, গরমের সময় খুব গরম পড়বে না। ঠিক একদম ভেতরের দিকে, ভারতের একদম ভেতরের দিকে, অর্থাৎ ইন্টেরিয়ারে। এই ইন্টেরিয়ারে যদি তুমি যাও তাহলে দেখবে এখানে শীতের সময় প্রচুর শীত পড়ে, আবার গরমের সময় প্রচুর গরম পড়ে। যে দিল্লিতে থাকে, কেউ যদি বাড়ির লোক বা ফ্যামিলির লোক, আত্মীয় পরিজন যদি দিল্লিতে থাকে, তাকে জিজ্ঞেস করবে যে শীতের সময় কেমন ঠান্ডা পড়ে, দেখবে মাইনাস টেম্পারেচার চলে যাবে। আবার গরমের সময় কেমন গরম পড়ে, দেখবে প্রচুর গরম পড়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রক্সিমিটি টু দা ওসিয়ান বা ক্লোজ ডিস্টেন্স ফ্রম দা সি। যারা উপকূলবর্তী অঞ্চলে রয়েছে তারা নরম ভাবাপন্ন জলবায়ু দেখবে, যারা ইন্টেরিয়ারে রয়েছে বা একদম উত্তরের দিকে রয়েছে সেখানে চরম ভাবাপন্ন বা এক্সট্রিম ক্লাইমেট দেখতে পাবে। ঠিক আছে, অর্থাৎ এটা হলো কি সমুদ্র থেকে দূরত্ব। তাহলে এটা একটা ফ্যাক্টর হিসাবে কাজ করছে। এরপরে কি আছে? রিলিফ। রিলিফ মানে তোমার হচ্ছে যে টপোগ্রাফি, যেটাকে বলা হয় টপোগ্রাফি। টপোগ্রাফি অর্থাৎ কি না, ভূমিরূপ কিরকম হবে, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমভূমি। ঠিক আছে, তো সেই অনুযায়ী টপোগ্রাফি অনুযায়ী আমাদের যে উইন্ড বা রেনফল সেটা আমাদের ডিপেন্ড করে। ঠিক আছে, কিরকম ডিপেন্ড করে? খুব ইম্পর্টেন্ট এই টপিকটাই। আবার গিয়ে আমরা যখন ইন্ডিয়ান মনসুন পড়বো সেখানে গিয়ে রিলিফের পোর্শনটা আসবে। শুধু এতটুকু জেনে নাও যে যেখানে উঁচু হবে, যেখানে উঁচু উঁচু পর্বত বা হিল রিজিয়ন রয়েছে, সেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা লাগার সাথে সাথে উপরের দিকে উঠে কনডেন্স বা ঘনীভূত হওয়ার পরে বৃষ্টিপাত হওয়ার সুযোগ থাকছে।
সেই কারণে পশ্চিমঘাট পর্বতমালা, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় অর্থাৎ শিলং বলছি, মৌসিনরাম, চেরাপুঞ্জি, রিজিয়ান, এইসব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় অ্যাজ কম্পেয়ার টু হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, তোমার হচ্ছে যে রাজস্থান বা এখানে উত্তরপ্রদেশ, এইসব জায়গাতে। ওইসব জায়গাতে সমভূমি, সেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা লাগার সুযোগ নেই, উপরে ওঠার সুযোগ নেই, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে মানে শীতল হওয়ার সুযোগ নেই, তাই বৃষ্টিপাতও কম হয়। এটা আমরা ইন্ডিয়ান মনসুন আবার গিয়ে আবার পুনরায় পড়বো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি হিমালয়ান মাউন্টেন। এই হিমালয়ান মাউন্টেনটা যে আছে, হিমালয়ান মাউন্টেন কোথায় আছে? এই জায়গাটাতে আছে, ঠিক আছে। এরকম করে একদম ধনুকের মতো, আর্ক লাইক শেপ, এই ধনুকের মতো হিমালয়ান মাউন্টেন আছে। এ থাকার জন্য কি এমন আহামরি হয়েছে? হ্যাঁ, খুব আহামরি হয়েছে। কি ব্যাপারটা হয়েছে জানো? ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি, এই উত্তরের দিকে যে রাশিয়া সাইবেরিয়া পোর্শন রয়েছে, যেটা একদম হিমাঙ্কের নিচে থাকে ম্যাক্সিমাম সময়, সেই জায়গাতে একদম কঠিন শীতল ঠান্ডা বায়ু এই হিমালয় পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ ভারতের মধ্যে ঢুকতে পারছে না। তাহলে কোনো কারণে যদি হিমালয় পর্বতমালা তৈরি না হতো, তাহলে এই কঠিন শীতল ঠান্ডা বায়ু আমাদের আমাদের ভারতের মধ্যে প্রবেশ করে এখানে একদম তোমার হচ্ছে যে হিমাঙ্কের নিচে নিয়ে চলে যেত, ঠিক আছে। এটা একটা কারণ হিসেবে থাকতে পারে। এরপরে আছে কি ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড সি। এই ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড সি যেটা, সেটা মূলত এই রিলিফের মতোই কাজ করে, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই হলো হচ্ছে যে উপাদান, আমাদের ফ্যাক্টর দ্যাট এফেক্ট আওয়ার ইন্ডিয়ান ক্লাইমেট, ঠিক আছে। ক্লাইমেট কথার অর্থ হচ্ছে যে কি, একটু আলাদা করে বলে দিই, শুরুতেই বলে দেওয়া উচিত ছিল, তোমরা বুঝতে পারবে, জানো অনেকেই ব্যাপারটা কি না। ক্লাইমেট হচ্ছে যে কোনো একটা বৃহৎ পরিমাণ জায়গাতে তোমার হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের যে ওয়েদারের চেঞ্জ, সেটাকে আমরা ক্লাইমেট বলি। এটাই হচ্ছে ক্লাইমেটের থেকে ওয়েদারের পার্থক্য। কোনো একটা বৃহৎ জায়গাতে সেখানে একটা দীর্ঘ 30 থেকে 35 বছরের যে একটা ওয়েদার বা তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারিক চেঞ্জ, সেটাকে আমরা ক্লাইমেট বলি। চেঞ্জ তো কিছু না, একটা একই রকম থাকে, ঠিক আছে। সেই কারণেই দেখবে ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার রিপোর্ট এবেলা ওবেলা করে আমরা দেখতে পাই, কিন্তু ক্লাইমেট চেঞ্জ কি হয়? ক্লাইমেট চেঞ্জ হয় না। ক্লাইমেট যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কি হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। যেই কারণে কত বড় বড় সামিট হয় ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে বা ক্লাইমেট চেঞ্জ রোখার বিরুদ্ধে, প্রোটেকশন বা আমাদের ক্লাইমেটটা মেনটেন করার জন্য। তা যদি না হতো তাহলে কি হতো? একদম উত্তর মেরু দক্ষিণ মেরুতে বরফ গলে একদম সুনামিতে পুরো একদম জলে থই থই করতো আমাদের। আমরা জানি তো আমাদের ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটার যেটা, সেটা পুরো ওই আমাদের গ্যাসিয়ারের মাধ্যমে আটকে আছে। তাহলে সেই সব জলগুলো যদি চলে আসে ক্লাইমেট চেঞ্জের জন্য, তাহলে আমাদের পুরো একদম ভেসে যাবে সবকিছু, ঠিক আছে। তা আরো অনেক এফেক্ট থাকবে, আছে অনেক, আমরা জানি এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টর দ্যাট এফেক্ট আওয়ার ইন্ডিয়ান ক্লাইমেট। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি একটু জিজ্ঞেস করি সবাই শুনতে পাচ্ছে কিনা বা বুঝতে পারছে কিনা, বোঝা যাচ্ছে সবাই? কি গো? বেশ 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 বেশ, একদম একদম একদম, চলো, মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ কজেস গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং কজেস ক্লাইমেট চেঞ্জ, এটা বললে ভালো হতো, ঠিক আছে। অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিংটা কি? গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে যে প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড এক কথাতে গ্রিন হাউস গ্যাস অবস্থান করার জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়, এবং তার কারণে ক্লাইমেটিক চেঞ্জ হবে, ঠিক আছে। তো সেগুলো নিয়ে আরো আলাদা 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 করে ক্লাস আছে, আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আছে, সেখানে কি আমরা পড়বো, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আছে আমাদের যেগুলো বললাম, সেইগুলোরই আমাদের হচ্ছে যে ইনফরমেশন, ঠিক আছে। সেই রিলেটেড ইনফরমেশন গুলো এখানে বলে দেওয়া আছে, আর কিচ্ছু নেই। যা বলেছি তাই দেওয়া আছে, তার থেকে অনেক কম দেওয়া আছে। আমি যা বলেছি ততটুকু মনে রাখলেই হবে। এইবার একটা ঘটনা এখানে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য এল নিনো, হোয়াট ইজ দ্য লা নিনো। আমি একটা সংক্ষিপ্ত আর একদম ছোট্ট করে বলে দিচ্ছি, আর কিচ্ছু না। এল নিনো কি, লা নিনা কি, এ সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে যাচ্ছি। সেটা কি, ছোট্ট ধারণা বলতে বলতে দেখবে বৃহৎ হয়ে যাবে। আমি শুরু করলে যতক্ষণ না পর্যন্ত তোমরা বোঝো, ততক্ষণ পর্যন্ত নিজে স্যাটিসফাই হই না। সেই কারণেই আমরা দেখবো, আমরা যখন ক্লাসের মধ্যেও থাকবো দেখবি একটু লেন্দি হয়ে যায়। তো যাই হোক, সেটা অসুবিধা হবে না, তোমরা বুঝতে পারবে। দেখো কি হয়েছে, হোয়াট ইজ দ্য এল নিনো, হোয়াট ইজ দ্য লা নিনা। এটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের একটা টপিক। কি আছে, এটা হচ্ছে যে একটা ওসিয়ানিক কারেন্ট মানে সামুদ্রিক বায়ু, সামুদ্রিক উষ্ণ বায়ু। এটা একটু ভালো করে বললে প্রমিনেন্ট হবে। ওসিয়ানিক ওয়ার্ম উইন্ড বা ওয়ার্ম কারেন্ট যেটা, সেটাই হচ্ছে এল নিনো লা নিনা। এটার কি, আর এটা বুঝতে গেলে একটা সিম্পল জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, আমরা পরবর্তীকালে সেটা জানবো, আবার ক্লাইমেট মনসুনে গিয়ে সেটা জানবো। কোথাও যদি টেম্পারেচার হাই হয়, টেম্পারেচার যখনই হাই হবে,
সেখানে প্রেসারটা সবসময় লো হবে। এটার কনসেপ্টটা কিরকম, কোথাও একটা সূর্যের তাপ যদি বেশি হয়ে যায় সেখানে বায়ুগুলো কি হবে, তার টেম্পারেচারটা সেখানকার রিলেটেড মানে তার সারাউন্ডিং বায়ুগুলো কি হবে, উষ্ণ হয়ে যাবে। আর সবসময় মনে রাখতে হবে উষ্ণ বায়ু সবসময় উপরের দিকে ওঠে, অ্যাসেন্ড হবে, উপরের দিকে উঠবে। তাহলে এখানকার বায়ু যদি উপরের দিকে চলে গেল তাহলে এখানটাতে একটা ভ্যাকেন্সি তৈরি হবে না। তার মানে এখানে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ছিল সেটা লো হয়ে যাবে, অর্থাৎ লো প্রেসার তৈরি হবে। একই রকম ভাবে কোথাও যদি টেম্পারেচার কম হয়, টেম্পারেচার যদি কম হয় আমরা জানি শীতল বায়ু সবসময় ভারী হবে। তাহলে একই রকম ভাবে বায়ুগুলো অ্যাকোমোডেট হতে হতে এখানটাতে হাই প্রেসার তৈরি করবে। তাহলে টেম্পারেচার বেশি মানে লো প্রেসার, টেম্পারেচার কম মানে হাই প্রেসার। এতটুকু মাথার মধ্যে রেখে দাও, এ কনসেপ্টের বাইরে আর কিচ্ছু নাই। আমি তোমাদের কথা দিচ্ছি এ কনসেপ্টের বাইরে আর কিচ্ছু নাই। এরপরে আসি আমাদের নর্মাল কন্ডিশনে কি হয়, একটা ছোট্ট জাস্ট একটা ধারণা দিচ্ছি। এটা সম্পর্কে আমরা ক্লাসের বিস্তর আলোচনা করব। আমি যদি দেখি তাহলে দেখবো এখানটাতে আমাদের হচ্ছে যে অস্ট্রেলিয়া রিজিয়ন আছে, এখানটাতে আমাদের সাউথ আমেরিকান রিজিয়ন আছে, আর এইখানটাতে আমাদের ইন্ডিয়ার অপশন মানে পোর্শনটা রয়েছে। আর এইখানে এরকম করে আছে আমাদের ইকুয়েটর 0 ডিগ্রি, ঠিক আছে। এইখানটাতে হচ্ছে প্যাসিফিক ওশিয়ান অর্থাৎ আমাদের প্রশান্ত মহাসাগর। এইখানে দেখা যায় কি এইখানটাতে একটা বায়ু সব সময় তোমার হচ্ছে যে প্রবাহিত হয়, পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়, যেটাকে আমরা বলি পূর্বায়ু, যেটাকে আমরা ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বলি, তোমরা কম বেশি জানো সকলে। সেটা হচ্ছে কি না পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়। আর শুরুতেই বলেছিলাম এখানে সূর্যের তাপ সবসময় লম্বভাবে পড়ে, অর্থাৎ এই যে রিজিয়ানটা আছে এই রিজিয়ানটাতে জল হোক বা সেখানে স্থলভাগ হোক সেখানে সবসময় গরম থাকে। মনে রাখতে হবে এই যে উষ্ণ গরম জল, এই উষ্ণ গরম জল কি করে না এই ট্রেড উইন্ড এইখানটাতে এই অস্ট্রেলিয়ার দিকে এরকম করে ঠেলে দেয়। ঠেলে দিলে এই অস্ট্রেলিয়া রিজিয়ানে, এটা যদি আমি অস্ট্রেলিয়া রিজিয়ান ধরি, এই যে অস্ট্রেলিয়া রিজিয়ান, এই যে অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া রিজিয়ান, এই অস্ট্রেলিয়া রিজিয়ানে এরকম করে ট্রেড উইন্ড এরকম করে যখন তোমার হচ্ছে যে ঠেলে দিচ্ছে, এই জলটা কি করবে না এখানে একসাথে অ্যাকোমোডেট হতে শুরু করবে। যখন শুরু করবে তখন কি হবে, এখানটাতে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যেটা সেটা ইনক্রিজ করবে, অর্থাৎ টেম্পারেচার হাই হবে। এবার টেম্পারেচার হাই হয়ে যাওয়া মানে সেখানে লো প্রেসার তৈরি হবে। বোঝা গেছে? এবার এই লো প্রেসারটা যখন তৈরি হয়ে গেল, একই রকম ভাবে মনে রাখতে হবে এখানে একটা সাইকেল তৈরি হয়। কি সাইকেলটা, এই যে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠছে, এই উষ্ণ বায়ুটা উপরের দিকে যখন উঠছে সে আস্তে আস্তে করে ঠান্ডা হতে শুরু করে, এবং কিছুটা যাওয়ার পরে সেই রকম করে হরাইজন্টালি ব্লো হতে 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 যেখানে তোমার হচ্ছে যে ঠান্ডা হয়ে গেল সেখানে কি করবে না এরকম করে নেমে যাবে। আমি বলেছিলাম কি ঠান্ডা বায়ু ভারী হয়ে নিচের দিকে নামবে। তাহলে এখানে যখন ঠান্ডা বায়ু অ্যাকোমোডেট হবে সেখানে হাই প্রেসার তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে লো প্রেসার, এখানে হচ্ছে হাই প্রেসার, আর এই হাই প্রেসার থেকে বায়ু লো প্রেসারের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে সাইকেলটা তৈরি হলো এই সাইকেলটাকে বলা হয় ওয়াকার সাইকেল, যেটা পরবর্তীকালে পড়বো আরো ডিটেলসে পড়বো। এবার ঘটনাটা ঘটছে কি না, যখন এটা নর্মাল কন্ডিশনে, কারণ কি এই নিয়ত বায়ু বা ইস্টার্লিস যেটাকে পূর্বায়ু বলি, যেটা সারা বছর ধরে একই রকম ভাবে প্রবাহিত হয়, তাই এখানটাতে লো প্রেসার তৈরি হবেই। তাহলে এখানে যে লো প্রেসার হলো, এই লো প্রেসারের জন্য কি হলো, বায়ুগুলো উপরের দিকে উঠলো, উপরের দিকে হয়ে এখানে কিছু বায়ু কনডেন্স হয়ে গিয়ে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। একই রকম ভাবে এখানে হাই প্রেসার হওয়ার জন্য এখানে খরা তৈরি হবে, খরা। সেই কারণে কি হয় এই জায়গাতে অস্ট্রেলিয়া রিজিয়নে সারা বছর ধরে কম বেশি বৃষ্টিপাত হয়, কম বেশি সারা বছর ধরে বৃষ্টিপাত হবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। একই রকম ভাবে এখানে সাউথ আমেরিকার রিজিয়ানে, এখানে পেরু রিজিয়ানে কি হয়, পেরু আর্জেন্টিনা এইসব রিজিয়ানে কি হয় না এখানে তোমার হচ্ছে যে কি হয়, ওই তোমার হচ্ছে যে খরা রিজিয়ান তৈরি হবে। এবং আরেকটা ইভেন্ট যেটা হয় সেটা কি হয় না এখানে প্রচুর পরিমাণে ফিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়। ফিশিং ইন্ডাস্ট্রি কেন তৈরি হয়, এইরকম করে যখন বাতাসের কারণে জলটা যখন এদিকে শিফট করছে তখন প্যাসিফিক ওশিয়ানের নিচের দিক দিয়ে জল কিছুটা উপরের দিকে ওঠে। যখন উঠছে তখন প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস মাছের খাবার আর কি এক কথাতে একই রকম ভাবে উপরের দিকে ওঠে। যখন উপরের দিকে উঠে তখন একই সাথে সাথে মাছগুলো উপরের দিকে ওঠে। মাছ উপরের দিকে ওঠার কারণে এখানে পেরু বা আর্জেন্টিনা রিজিয়ানে, মূলত পেরু রিজিয়ানে এখানে কি হবে না প্রচুর পরিমাণে ফিশিং ইন্ডাস্ট্রি তৈরি হবে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এইবার লা নিনাটা কেন দেখালাম না, লা নিনার ছবিটা কেন দেখালাম তার কারণ আছে। লা নিনাটা হচ্ছে কি না এই যে নর্মাল কন্ডিশনে যে ঘটনাটা ঘটছে এটা যখন এক্সট্রিম ঘটবে, এক্সট্রিম ঘটবে, এগ্রেটিভ ওয়েতে ঘটবে, তখন সেটা হয়ে যাবে লা নিনা। কি হবে না এই যে পূর্বায়ুটা চলছিল অর্থাৎ যে ট্রেড উইন্ডটা চলছিল, এই ট্রেড উইন্ড যখন খুব স্ট্রং হয়ে যাবে, খুব স্ট্রং হয়ে যাবে, সেই স্ট্রং হয়ে যাওয়ার কারণে এখানে বেশি পরিমাণে জল শিফট করবে, বেশি পরিমাণে টেম্পারেচার হাই হবে,
এবং লো প্রেসারটা আরো এক্সটেন্ড হয়ে যাবে, মানে লো প্রেসারটা আরো প্রখর হয়ে যাবে, ডিপলি হয়ে যাবে। তাহলে যে প্রেসারটা ছিল সেই প্রেসারের থেকে যখন এক্সট্রিম লো প্রেসার হয়ে যাবে, এখানে প্রচুর পরিমাণে যে পরিমাণ বৃষ্টিপাত হতো তার থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। একই সাথে এখানে যে খরাটা হতো সেখানে বেশি পরিমাণে খরা দেখা দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে লা নিনা। তাহলে এই লা নিনার জন্য ভারতে ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে মনে রাখতে হবে। এই লা নিনা কন্ডিশনে এই ভারতের মাঝামাঝি জায়গাতে, মানে এই প্যাসিফিক ওশিয়ানের মাঝামাঝি জায়গাতে এখানে কি হয়, এখানে একটা প্রখর হাই প্রেসার জোন তৈরি হবে, প্রখর হাই প্রেসার জোন তৈরি হবে। আর এইখানটাতে এই জায়গাটাতে আছে ভারত, দেখতে পাচ্ছ। কি হবে, এই হাই প্রেসার জোন থেকে কিছু পরিমাণ বায়ু ভারতের তোমার হচ্ছে যে শীত ওই গ্রীষ্মকালের সময় যে ভারতের মাঝখানে লো প্রেসার তৈরি হলো, সেই লো প্রেসারের দিকে কিছুটা বায়ু এরকম করে শিফট করে যাবে, এদিকে শিফট করে যাবে। মানে যে পরিমাণ বায়ু এমনি প্রবাহিত হচ্ছিল তার থেকে বেশি পরিমাণ বায়ু এই লা নিনার কারণে প্রবাহিত হবে। তার মানে মনসুন উইন্ড যে পরিমাণ প্রবাহিত হচ্ছিল তার থেকে বেশি পরিমাণ প্রবাহিত হওয়ার মানেই হচ্ছে যে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। অর্থাৎ লা নিনার কারণে এক্সট্রিম রেনফল হবে ইন্ডিয়াতে, রেনফল হবে ইন্ডিয়াতে। ঠিক আছে, এটা হচ্ছে লা নিনা। এরপরে এল নিনোতে কি হচ্ছে, এল নিনোতে হচ্ছে ঠিক লা নিনার বিপরীতটা হচ্ছে। অর্থাৎ এই এই যে ট্রেড উইন্ডটা যেটা দেখালাম বা যেটা আমরা পূর্বায়ুর কথা বললাম, এই পূর্বায়ুটা মাঝে মাঝে এতটাই উইক হয়ে যায়, এতটাই হালকা হয়ে যায়, তখন কি হয়, এই প্যাসিফিক ওশিয়ানের যে বায়ুটা আছে মানে জলটা আছে, সেই গরম জলটা শিফট করে যায় কোথায়, উল্টো দিকে। অর্থাৎ এই যে পেরু রিজিয়ান আছে, এই পেরু রিজিয়ান, তাহলে এই পেরু রিজিয়ানে যখন শিফট করে গেল, এখানে টেম্পারেচার হাই, এখানে লো প্রেসার, একই রকম ভাবে এখানটাতে হাই প্রেসার। ঠিক আছে, এই লো প্রেসার থেকে বায়ু উঠলো, এরকম করে প্রবাহিত হলো, এরকম করে একটা সাইকেল তৈরি হলো। একই রকম ভাবে যে ঘটনাটা এখানে ঘটছিল তার বিপরীতটা হবে। অর্থাৎ লো প্রেসারের কারণে এই পেরু রিজিয়ানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আর অস্ট্রেলিয়া রিজিয়ানে খরা তৈরি হবে। তাহলে ভারতের ইম্প্যাক্টটা পড়বে কি করে, ভারতে ইম্প্যাক্টটা পড়বে কি কারণে, দেখো এখানটাতে লো প্রেসার একটা তৈরি হয়ে গেল। তাহলে এইখানে যে লো প্রেসারটা তৈরি হলো, এই লো প্রেসারটা তৈরির কারণে কি হলো, ভারতের গরমকালে যখন বৃষ্টিপাতটা হচ্ছে তখন এমনি লো প্রেসার এখানে রিজিয়ান আছে, লো প্রেসার রিজিয়ান, এই লো প্রেসার থেকে কি হবে, কিছু পরিমাণ বায়ু তোমার হচ্ছে যে এখানটাতে হচ্ছে যে লো প্রেসার হলো। ঠিক আছে, আচ্ছা এখানে হাই প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এখানে বৃষ্টিপাতটা হচ্ছিল। এবার এই যে মাদাগাস্কার রিজিয়ন থেকে বা এখানে নিচের দিক থেকে যে হাই প্রেসার থেকে যে বায়ুটা ভারতের ইন্টেরিয়রে প্রবেশ করছিল, যার কারণে বৃষ্টিপাতটা হচ্ছিল, তার কিছুটা অংশ এই এই দিকে লো প্রেসারের দিকে চলে আসবে। হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বায়ু আসবে, প্রবাহিত হবেই, সেটা অ্যাজ অবভিয়াসলি। তাহলে কিছু পরিমাণ বায়ু যখনই শিফট করে গেল, তাহলে যে পরিমাণ বায়ু প্রবাহিত হওয়ার কথা সেই পরিমাণ হলো না, অর্থাৎ ভারতে আমাদের বৃষ্টিপাতের অভাব দেখা দেবে। বোঝা গেল? তাহলে এই যে আমাদের কিছু এই যে আগের বছর, গত বছর বা তার আগের বছর এই যে দিকেরটাতে কম বৃষ্টিপাত হওয়ার কারণই হচ্ছে যে এই এল নিনো। এই এল নিনোর কারণে যে পরিমাণ মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার কারণ বা প্রবাহিত হওয়ার দরকার ছিল ভারতের মাঝখানে, সেই পরিমাণ বায়ু প্রবাহিত না হয়ে কিছু পরিমাণ এই দিকে শিফট করে গেল, শিফট করে যাওয়ার কারণে এখানে বৃষ্টিপাত কম হলো। তাহলে এই এল নিনো লা নিনা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আমি মোটামুটির থেকেও নিচে ধরেছি। এটা যদি নিয়ে ক্লাস করাতে হয় তাহলে তোমাদের পুরো এল নিনো লা নিনা নিয়েই একটা ক্লাস হয়ে যাবে। আমরা পুরোটা পড়বো, ভালো করে পড়বো, একদম ক্লাসে টু দি পয়েন্ট পড়বো। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। মোটামুটি একটা আইডিয়া হয়েছে, আশা করছি অসুবিধা নেই। আচ্ছা আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছো তোমরা সবাই? একটু বলো তো আমাকে, কে বুঝতে পেরেছো? ঠিক আছে, মোটামুটি বুঝতে পারা গেছে। হ্যাঁ, লা নিনাতে মোর রেনফল ইন, হ্যাঁ মোর, একদম একদম ভেরি গুড। এইটুকু আপাতত মনে রাখো, কোনো অসুবিধা নেই। মোটামুটি যারা বুঝতে পারলে না, কিচ্ছু ভাবার দরকার নেই। দেখো বুঝতে না পারার মতোই, ইনিশিয়ালি বুঝতে না পারার মতোই একটা টপিক, এগুলো পরে আরো ডিটেলসে পড়বো। এল নিনো, লানিনা, আরো কতগুলো কনসেপ্ট আছে। একটা হচ্ছে জেট স্ট্রিম, এই জেট স্ট্রিম সম্পর্কে একটা কনসেপ্ট আছে। আর একটা হচ্ছে এনসো বলে একটা কনসেপ্ট আছে। এটা মূলত তোমার হচ্ছে যে এল নিনো সাউদার্ন অসিলেশন, এই 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 যে টপিকটা আছে এই টপিকটাকেই মূলত ইন্ডিকেট করে। তো সেইগুলো নিয়ে আলোচনা করবো আলাদা করে পরের দিকে। এই হচ্ছে আমাদের হচ্ছে যে ফ্যাক্টর দ্যাট এফেক্ট আওয়ার ইন্ডিয়ান ক্লাইমেট। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান ক্লাইমেটকে কি কি কনসেপ্ট, মানে কি কি উপাদানগুলো আমাদের ফ্যাক্টর হিসেবে দেয়, উপাদানগুলো যেগুলো সেগুলো আমাদের ইম্প্যাক্ট ফেলে ইন্ডিয়ান ক্লাইমেটে, সেগুলো আমরা দেখলাম। এরপরে আসবো আমাদের ইন্ডিয়ান মনসুন সম্পর্কে। আচ্ছা, ইন্ডিয়ান মনসুনটা দুটো কনসেপ্টের উপর ডিপেন্ড করছে, মানে তার অরিজিনটা।
ভারতের যে জলবায়ু মানে আমাদের যে মৌসুমী জলবায়ু বা মৌসুমী বৃষ্টিপাতটা, সেটার উৎসটা কি? উৎসটা হচ্ছে যে কিচ্ছু না, একদম সিম্পল কনসেপ্ট। একটু আগে যে বললাম, বেশি গরম মানে লো প্রেসার, কম গরম মানে হাই প্রেসার। এই কনসেপ্টের উপরেই ডিপেন্ড করছে। দেখো আরো সহজ হয়ে যাবে জিনিস। আচ্ছা দেখো, সবার প্রথমে একটা জিনিস দেখো, এখানে দুটো কনসেপ্টের উপরে ডিপেন্ড করছে আমাদের অরিজিন। মানে আমাদের তোমার হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান যে মনসুনটা আছে, ভারতের মৌসুমী বায়ু, সেটা কিভাবে আসছে, তার অরিজিনটা, সোর্সটা কিভাবে হচ্ছে। একটা হচ্ছে ডাইনামিক কনসেপ্ট, আর একটা হচ্ছে থার্মাল কনসেপ্ট। মূলত গ্র্যান্টেড যেটা, সেটা থার্মাল কনসেপ্ট, আমরা সকলেই জানি কম বেশি। এটা নিয়ে নতুন করে ভাবার দরকার নেই। কি হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, থার্মাল এই ডাইনামিক কনসেপ্ট সম্পর্কে জানতে গেলে আমাদের পৃথিবীর এইরকম করে আমি যদি দেখি, তাহলে এরকম 7টা চাপ বলয় আছে। 7টা চাপ বলয়। এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে এখানে আছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এখানে আছে মকরীয় উচ্চচাপ বলয়, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে সাবপোলার বা উপপোলার মানে তোমার হচ্ছে উপ উপকল্পীয় নিম্নচাপ বলয়। একই রকম ভাবে নিচের দিকেও আছে, উপরের দিকে একদম পোলার হাই হাই প্রেসার বেল্ট বা পোলার মেরু অঞ্চলের উচ্চচাপ বলয়। এরকম করে এরকম 7টা চাপ বলয় আছে। এই 7টা চাপ বলয় ইনিশিয়ালি আমাদের নিয়ে লাভ নেই। কিটা নিয়ে লাভ আছে? এখন দেখো, এই যে ইকুয়েটোরিয়াল রিজিয়নটা আছে, এই ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্টের মধ্যে একদম মাঝামাঝি বরাবর, একদম মাঝামাঝি বরাবর 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণে একটা বেল্ট দেখা যায়, যেটাকে বলা হয় ITCZ। হোয়াট ইজ দ্য ITCZ? ITCZ মিনস ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, তোমরা ছোটবেলাতে পড়েছো, একটা নাম ছিল ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। এই নিরক্ষীয় শান্ত বলয়টাই হচ্ছে যে ITCZ বা ডোলড্রাম। এই ডোলড্রামটা একদম ভারতে মানে পৃথিবীর মাঝামাঝি অবস্থান করছে বলে সূর্যের তাপ এখানটাতে প্রখর, প্রচুর তাপ। এই ITCZ কি হয় না, উপরের দিকে বা নিচের দিকে শিফট করে। মাঝে মাঝে এই ITCZ শিফট করে। এই ITCZ বা এই যে তোমার হচ্ছে যে নিরক্ষীয় শান্ত বলয় যেটা, সেটা উপরের দিক বা নিচের দিকে শিফট করার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে বেল্ট গুলো আছে না, এই যে বেল্ট গুলো বললাম, নিরক্ষীয় তোমার হচ্ছে যে নিম্নচাপ বলয় বা কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, এই যে বলয়গুলো আছে, এই বলয়গুলো কি হয়, শিফট করে। এই বলয়গুলো শিফট করার সাথে সাথে এই ITCZ-ও শিফট করে। এমন একটা শিফট করে, মানে এমন একটা জায়গাতে চলে আসে গরমের সময়, দেখা যায় যে প্রায় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত নর্থ ল্যাটিটিউডে গ্রীষ্মকালে, ইন দা সামার রিজিয়ান, এ শিফট করে যায়। যখনই শিফট করে গেল, মনে রাখতে হবে ITCZ শিফট করা মানেই, ITCZ শিফট করা মানেই সে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে যে টেম্পারেচার নিয়ে শিফট করছে। যখনই টেম্পারেচার নিয়ে শিফট করছে সামারের সময়ে, তখন এইখানে ভারতের একদম মাঝামাঝি জায়গাতে কি হবে, টেম্পারেচার হাই মানে প্রেসার হয়ে যাবে লো। তাহলে এইখানে লো প্রেসার হওয়া মানে তখন নিচের দিকে হবে হাই প্রেসার। এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যখন বাতাস প্রবাহিত হচ্ছে, তখন অ্যাজ এ মনসুন বা অ্যাজ এ সাউথ ওয়েস্ট মনসুন প্রবাহিত হচ্ছে। এটাকেই বলা হয় ডাইনামিক কনসেপ্ট। তাহলে মনে রাখতে হবে, সামারের সময়ে এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা শান্ত বলয় বা ডোলড্রাম, এটা শিফট করে যায় একদম উপরের দিকে, ভারতের মাঝামাঝি জায়গাতে চলে আসে। যখন চলে আসে, এই টেম্পারেচার বেশি নিয়ে যায়। টেম্পারেচার বেশি নিয়ে যাওয়া মানেই এখানে প্রেসার লো হয়ে যাবে। এই লো প্রেসার তৈরি হয়ে যাওয়া মানে নিচের দিকে হাই প্রেসার থেকে এইভাবে বাতাস প্রবাহিত হবে। এবং যখন প্রবাহিত হচ্ছে, তখন অ্যাজ এ মনসুন বা ইন্ডিয়ান মনসুন প্রবাহিত হচ্ছে, যেটাকে সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়। একই রকম ভাবে শীতকালে, শীতকালে একদম নিচের দিকে চলে আসে ITCZ, তখন একদম উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়। সেটা আলাদা নামে জানি, নর্থ ইস্ট মনসুন হিসাবে জানি। সেটা রেসপেক্টে আমরা জানি, সেটার জন্য আমাদের মাত্র 2% বৃষ্টিপাত হয়। সেটা কেন হয়, সেটা এরপরে আলোচনার মাধ্যমে আসবে। আর একটা কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে থার্মাল কনসেপ্ট। এই থার্মাল কনসেপ্টটা নট অনলি তোমার হচ্ছে যে কি বলে বা মানে সিনোনিমাস টু ডাইনামিক কনসেপ্ট, এক কথাতে বলা যায়। গরমকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল যখন দেখি, সেটা মূলত গ্রীষ্মকালটা কিভাবে আসে, গ্রীষ্মকালটা কিরকম কিরকম করে আসে, আমি যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখা যায় এই হচ্ছে পৃথিবী। পৃথিবীর মাঝখান দিয়ে এরকম করে আমাদের এক্সিসটা গেছে। এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, আর এইখানটাতে আছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে কর্কটক্রান্তি রেখা বলি। আমরা দেখি পৃথিবীর এরকম টিল্টেড থাকার কারণে কি হয় না, কোনো একটা সময়
সূর্য সরাসরি এই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, যেটাকে কর্কট সংক্রান্তি বলি। কর্কট সংক্রান্তি অর্থাৎ তোমার হচ্ছে যে 1 জুন যে সময়টা, এই সময়টা হচ্ছে কর্কট সংক্রান্তি। এই সময়টা কি হয়, এটা মূলত জুন মাস মানে গরমকাল, বুঝতেই পেরেছো। এই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে যখন এই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ভারতের মাঝামাঝি কর্কট ক্রান্তি রেখার হওয়ার কারণে এইখানটাতে ভারত মানে তোমার হচ্ছে সূর্য সরাসরি লম্বভাবে কিরণ দেয়। তাহলে যখন জুন জুলাই মাস মানে কিছুদিন পরে আসবো আমরা, গরমে একদম মানে হাঁসফাঁস করবো, সেই সময়টাতে ভারতের ইন্টেরিয়ারে বা ভারতের উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে এখানে প্রচুর গরম, অর্থাৎ টেম্পারেচার হাই। দেখো সেই একই কনসেপ্টে আসছি আমরা, সেই সিমিলার কনসেপ্ট। টেম্পারেচার হাই মানে প্রেসার হবে লো। তাহলে এখানে যখন সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে এই দিকটাতে তীর্যকভাবে কিরণ দিচ্ছে, তাহলে এখানে টেম্পারেচার কম, হাই প্রেসার হবে। এই হাই প্রেসার থেকে বায়ু এরকম করে প্রবাহিত হবে। যখন প্রবাহিত হচ্ছে তখন অ্যাজ এ মনসুন প্রবাহিত হচ্ছে। আবার যখন শীতকাল, তখন শীতকাল মানে কি, উত্তর গোলার্ধে তখন তীব্রভাবে কিরণ দেয়, অর্থাৎ মকর সংক্রান্তির সময়। মকর সংক্রান্তি কোন সময়, ডিসেম্বরের সময়, তখন শীতকাল। এই শীতকালে কি হবে, তখন ভারতের এইখানটাতে টেম্পারেচার কম মানে হাই প্রেসার, আর তখন নিচের দিকে লো প্রেসার। এই লো প্রেসার থেকে বায়ু নিচের দিকে প্রবাহিত হবে, তখন হয়ে যাবে তোমার হচ্ছে যে নর্থ ইস্ট মনসুন, যেটা পরবর্তীকালে আসবো আমি এর আগেই বলেছি। এই হচ্ছে অরিজিন অফ ইন্ডিয়ান মনসুন, ভারতের মৌসুমী বায়ু কিভাবে তৈরি হয় সেটার কনসেপ্ট। ক্লিয়ার, অসুবিধা নেই, আমরা এতটুকু বোঝা গেল, ঠিক আছে। এবার হোয়াট ইজ দ্য মনসুন, মনসুন কথার অর্থ কি? মনসুন কথার অর্থ হচ্ছে কি না, মনে রাখতে হবে মনসুন কথার অর্থ হচ্ছে ঋতু, আমরা জানি সিজন, এটা আরবি শব্দ, আমরা এটাও জানি আরবি শব্দ, যেটার অর্থ হচ্ছে যে কি ঋতু, সিজন। মৌসিন কথার অর্থ, মৌসিন থেকে মনসুন এসেছে, তার থেকেই আমাদের ঋতু কথাটা এসেছে। যাই হোক, আচ্ছা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, এটা পরের দিকে আসছি, কোনো আলোচনা থাকলে এই ব্ল্যাঙ্ক পেজে করবো আমি। এইবার যেটা দেখবো সেটা কি দেখবো না, ইন্ডিয়ান যে মনসুন আছে, এই ইন্ডিয়ান মনসুন কিভাবে আসে, ঠিক আছে। ইন্ডিয়ান মনসুন কিভাবে আসে, খুব ইন্টারেস্টিং, হেভি ইন্টারেস্টিং। দেখো, আচ্ছা, তো ইন্ডিয়ান মনসুন তো আসছে, কোন সময় থেকে আসে মনে রাখতে হবে, জুন থেকে সেপ্টেম্বর 120 দিন, এটা হচ্ছে আমাদের মনসুনের সময়। মনে রাখতে হবে, খুব খুব ভালো করে মনে রাখতে হবে এটা। জুন থেকে সেপ্টেম্বর 120 দিন হচ্ছে যে আমাদের মনসুনের সময়। তাহলে মনসুন কতদিন স্টে করে মনে রাখতে হবে, তোমার 4 মাস 4 দিনে তোমার হচ্ছে যে 120 দিন, এটা হচ্ছে মনসুন থাকার সময়। এবার মনসুনটা কিভাবে আসে মনে রাখতে হবে, যেহেতু নিচের দিকে দেখো আমাদের দুটো ওয়াটার বডি রয়েছে, একটা হচ্ছে আরব সাগর, আরেকটা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। যখনই এরকম করে মনসুনটা আসছে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেটাকে বলবো অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ অর্থাৎ আরব সাগরীয় শাখা। যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে, তখন সেটাকে বলবো বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে ইন্ডিয়ান মনসুন দুটো শাখাতে ভাগ আছে, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এবার এই অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ থেকে দেখো 65% আমাদের কন্ট্রিবিউশন আছে ভারতের বৃষ্টিপাতে। মানে মোট বৃষ্টিপাতের বৃষ্টিপাত যদি 100% ধরি, তার অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ থেকেই তোমার হচ্ছে অলমোস্ট 65% আছে। আর এখানে দেখো বে অফ বেঙ্গল ব্রাঞ্চ থেকে মাত্র 35% আমরা তোমার হচ্ছে যে ইন্ডিয়ান মনসুন গেইন করি, ঠিক আছে। এইবার যখন আসছে তখন কিভাবে আসে এরকম করে, আচ্ছা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে কেন মনে রাখতে হবে, ফেরেলের সূত্র অনুযায়ী সবসময় বাতাস যখন উত্তর গোলার্ধে প্রবাহিত হবে, তখন ডান দিক থেকে প্রবাহিত হবে। এটা হচ্ছে ফেরেলের সূত্র অনুযায়ী প্রবাহিত হবে। মনে হতেই পারে যে তখন বললেন স্যার, তখন তো বললেন যে লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে। আমি এটাকে যখনই বলেছি, দেখো এরকম কোনাকুনি, এখানে লো প্রেসার দেখিয়েছি, এখানে হাই প্রেসার, তাহলে কোনাকুনি কেন দেখালাম, এখানটা তো হাই প্রেসার হবে, এই সোজাসুজি গেল না কেন? তার কারণ হচ্ছে যেহেতু উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে বাতাসটা, তখনই কি হবে, ফেরেলের সূত্র অনুযায়ী আমাদের করিওলিস ফোর্সের জন্য এই রকম করে ডান দিক দিকে প্রবাহিত হবে। মানে পৃথিবীর আবর্তন গতির জন্য যে করিওলিস ফোর্স তৈরি হয়, সেই করিওলিস ফোর্সের জন্য সবসময় বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে থেকে প্রবাহিত হয়, ঠিক আছে। এই কারণেই যখন বাতাসটা প্রবাহিত হচ্ছে, তখন কি হয় না, এরকম করে প্রবাহিত হওয়ার কারণে তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, অর্থাৎ সাউথ ওয়েস্টার্লি প্রবাহিত হয়। এই কারণে
এই বায়ুটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে। আচ্ছা, এ কিভাবে আসছে, আমরা এখান থেকে জানতে পারবো। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো একদম নিচের দিকে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে না, এখানে একটা স্ট্রিম আমি আঁকছি। এই যে স্ট্রিমটা আছে, এই স্ট্রিমটা কবে প্রবাহিত হবে? এটা হচ্ছে 20 মে। 20 মে তারিখটাতে সবার প্রথম ইন্ডিয়াতে মনসুন আসে। পরীক্ষাতে কোশ্চেন আসে। অনেক জায়গাতে তোমার দ্বিমত থাকতে পারে, স্যার আমরা তো অপশনে কেরালা পাই। কেরালা অবশ্যই পাবে যদি আন্দামান নিকোবর যদি আন্দামান নিকোবর উল্লেখ থাকে অপশানে, তাহলে আন্দামান নিকোবর করতেই হবে। এবং প্রশ্নটা যদি থাকে এরকম যে ভারতের কোথায় সর্বপ্রথম তোমার হচ্ছে যে মৌসুমী বায়ু প্রবেশ করে, যদি এইভাবেই কোশ্চেনটা থাকে, বা মানে স্টেট বা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিচ্ছু উল্লেখ নেই, ভারতের কোথায় সর্বপ্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে, এই কোশ্চেনটা যদি থাকে এবং অপশানে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থাকে, তাহলে অবভিয়াসলি অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে যে প্রথম স্ট্রিমটা 20 মে তারিখে আসছে সেটা হচ্ছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এরপরে দেখো 1 জুন, এই যে তারিখটা আছে, এই তারিখটাতে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ ইন্ডিয়ান মেনল্যান্ডে সবার প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করছে। তাহলে এই স্ট্রিমটা যখন আসছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ হিসেবে এইখানে মালাবার উপকূল অর্থাৎ কেরালাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। একই রকম ভাবে তামিলনাড়ুর এই যে পোর্শনটাতে আছে, এই পোর্শনটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। এবার যখনই বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখনই হয়ে গেল এটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এইবার ইন্টারেস্টিংলি দেখো, এই বে অফ বেঙ্গলের যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চের এইখান থেকে দেখো, এখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে মেঘালয়ে। এখানে দেখো এই যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে, এই গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে গিয়ে সরাসরি ধাক্কা মারবে। অর্থাৎ 1 জুন তারিখে, জুন মাসের 1 তারিখে এই গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে ধাক্কা মারার সাথে সাথে মেঘালয়ের এই মৌসিনরাম বা চেরাপুঞ্জি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, প্রচুর পরিমাণে। এবার প্রশ্ন আসতেই পারে, স্যার তার মাঝখানে তো বাংলাদেশ পড়েছে, বাংলাদেশে কেন বৃষ্টিপাত হলো না? বাংলাদেশ পুরোটাই দেখো সমভূমি, এখানে বাংলাদেশের কোনো মালভূমি বা পার্বত্য অঞ্চল আমাদের চোখে পড়ে না। পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল যদি না থাকে, তাহলে উচ্চতা অনুযায়ী আমরা অবস্ট্রাকশন পাচ্ছি না বা বাধা পাচ্ছি না, সরাসরি সমভূমির উপর দিয়ে এসে প্রবাহিত হচ্ছে, মানে ধাক্কা মারছে কোথায়? মেঘালয়ের মৌসিনরামে, মানে কারোখাসি জয়ন্তীয়া পাহাড়ে। ঠিক আছে। যখনই এখানে ধাক্কা মারলো তখনই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। অর্থাৎ এখানটাতে ভারত মানে পৃথিবীর সব থেকে তোমার হচ্ছে যে আর্দ্রতম অঞ্চল তৈরি হয়েছে এই কারণে। একই রকম ভাবে তারপরে যে শাখাটা আছে দেখো 5 জুন, এই 5 জুন তারিখে দেখো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গেছে। ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে যায়নি, এই স্ট্রিমটা এরকম করে গিয়ে এইভাবে প্রবেশ করেছে, এটা হচ্ছে 5 জুন। যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে সবার প্রথম বৃষ্টিপাত কত তারিখে বা মৌসুমী বায়ু কত তারিখে প্রবেশ করে, তখন মনে রাখতে হবে 5 জুন। অর্থাৎ যারা নর্থ বেঙ্গলে থাকো, উত্তরবঙ্গে থাকো, তারা কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের থেকে আগে পাবে। ঠিক তার পরের তারিখটা কবে? জুন মাসের 10 তারিখ। এই মহারাষ্ট্র হয়ে ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গে প্রবাহিত হয়ে বিহারে প্রবেশ করেছে। তাহলে ভারতের দক্ষিণ মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণের দিকে কবে কবে বৃষ্টিপাত আসছে, সেটা হচ্ছে 10 জুন, অনেক সময় এটা 8 জুনও থাকে। ঠিক আছে। এরপরে আস্তে আস্তে করে দেখো 15 জুন গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে ওভাবে চলে গেছে। তারপরে দেখো 1 জুলাই, জুলাই মাসে লাল লাল কালি দিয়ে যেটা করা আছে দেখো দাগটা, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তোমার হচ্ছে যে স্টিমটা দেখাচ্ছে। জুলাই মাস দেখো রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা হয়ে এইভাবে চলে গেছে। এবং জুলাই মাসের 15 তারিখ দেখো, এখানে দেখো রাজস্থানের একদম থর মরুভূমির উপর দিয়ে স্ট্রিমটা গেছে। ঠিক আছে। মনে রাখতে হবে জুলাই মাসের 15 তারিখ হচ্ছে এমন একটা দিন যেই দিনে সবার প্রথম সর্বত্র আমাদের ভারতের সর্বত্র বৃষ্টিপাত আমরা পাই। অর্থাৎ জুন মাস থেকে সেপ্টেম্বর মাস 120 দিন বৃষ্টিপাত থাকে। ফার্স্ট ইন্ডিয়াতে কবে আসে সেটা হচ্ছে, এগুলো কেটে দিয়ে দাঁড়াও, বুঝতে সুবিধা হবে, লিখে দিই এটা তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট ইন্ডিয়াতে কবে আসছে সেটা হচ্ছে, আমি বলেছিলাম 20 মে। যদি আন্দামান নিকোবর অপশানে থাকে তাহলে আন্দামান নিকোবর, তাহলে 1 জুন এটা হচ্ছে কেরালাতে। এবং লাস্ট ইন্ডিয়াতে কবে সেটা হচ্ছে 15 এপ্রিল, এই সরি জুলাই। ঠিক আছে।
জুলাই। তাহলে 15ই জুলাই সর্বত্র, একদম ভারতের সর্বত্র তোমার হচ্ছে যে বৃষ্টিপাতটা পাচ্ছে। এটা দিয়ে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে যে কত তারিখে ভারতের সর্বত্র বৃষ্টিপাত পায়। তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে 15 জুলাই। ঠিক আছে, তাহলে বেশ কিছু ইনফরমেশন এখান থেকে জানলাম। এই হলো আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে, স্যার এই সবুজ সবুজ দাগগুলো কি এখানে ছবিতে? ঠিক আছে, এই সবুজ দাগগুলো কি? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সবুজ দাগ জানার আগে আরেকটা জিনিস জেনে নিই। ঠিক আছে, এইখানে আমরা জানি এই আমাদের এই এই বরাবর এখানটাতে আছে পশ্চিম ঘাট পর্বতমালা বা আমাদের ওয়েস্টার্ন ঘাট। এই পশ্চিম ঘাট পর্বতমালাতে সরাসরি এরকম করে এসে ধাক্কা লাগছে মৌসুমী বায়ুটা। ধাক্কা লাগার সাথে সাথে এই সব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আমাদের তোমার হচ্ছে যে চেরাপুঞ্জিতে, যেখানে আমরা দেখেছিলাম খাসি পাহাড়ে সরাসরি ধাক্কা লাগার সাথে সাথে এখানে শৈলক্ষের বৃষ্টিপাত হবে। এর আগে আমরা যেটা বলেছিলাম, ধাক্কা লাগার সাথে সাথে পাহাড়ের ঢাল বরাবর উপর দিকে উঠলো, উপরের দিকে উঠে এখানে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটালো। ঠিক আছে, তার মানে এখানে একটা মনসুনাল জোন তৈরি হলো। সেই রকম এই পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল যেটা আছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, যেই কারণে এখানে প্রচুর রেন ফরেস্ট দেখতে পাওয়া যায়। এই জায়গাতে 250 থেকে 300 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, একই রকম ভাবে একটা তোমার হচ্ছে যে ঘটনা যদি আমি তোমাদের বলতে বলি, তোমরা কিভাবে বলবে, এটাকে এক্সপ্লেন করবে, আমাকে বলো এখানটাতে থর মরুভূমি তৈরি হয়েছে কেন? তোমাদের মনে হতেই পারে যে স্যার এইখানে তো সরাসরি এই যে সাউথ ওয়েস্ট মনসুন এরকম করে তো সরাসরি চলে গেছে, সরাসরি চলে গেছে। তাহলে সরাসরি যদি যায় এখানে তো বৃষ্টিপাত হওয়ার কথা, তাহলে বৃষ্টিপাত হলো না কেন? বৃষ্টিপাত হলো না, তার কারণ এখানে সেরকম কোনো অবস্ট্রাকশন নেই বা বাধা পাওয়ার মতো সেরকম কোনো তোমার হচ্ছে যে পাহাড় বা পর্বত নেই। প্রশ্ন সঙ্গে সঙ্গে আসবে যে স্যার পাহাড় পর্বত নেই মানে? এই তো দেখার, এই তো এখানে লেখা আছে আরাবল্লী পর্বত আছে। তাহলে আরাবল্লী পর্বত আছে অথচ এখানে থর্মরভূমি সৃষ্টি হয়েছে, এখানে কোনো বাধা নেই, এটা কি করে হতে পারে? হ্যাঁ হতে পারে। কিভাবে হতে পারে? তার কারণ একটা জিনিস দেখো, এখানে পশ্চিমঘাট পর্বতমালা কিভাবে আছে, এই বরাবর আছে দেখো, এবং ধাক্কা লেগেছে কিরকম, সরাসরি এরকম ধাক্কা লেগেছে। আরাবল্লী পর্বত আছে কিরকম, এইভাবে আছে, এবং যখন স্টিম গুলো যাচ্ছে দেখো তার সমান্তরালে তার প্যারালালি বেরিয়ে যাচ্ছে, এখানে কোনো অবস্ট্রাকশন বা এখানে কোনো বাধা তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে না, যেই কারণে এখানটাতে আরাবল্লী রিজিয়নে সেরকম কোনো বৃষ্টিপাত ঘটে না। এবং এই জায়গাতে থর্মরভূমি তৈরির কারণ হচ্ছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজিয়ন হচ্ছে এটা। আরেকটা রিজিয়ন কি? আরেকটা রিজিয়ন হচ্ছে যে এরকম করে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাচ্ছে, তো ঘটাতে ঘটাতে যাচ্ছে, এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু তো এটা সমুদ্রের উপর দিয়ে আসছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু এ সরাসরি যেখানেই ধাক্কা লাগবে সেখানেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। আস্তে আস্তে করে যখনই বৃষ্টিপাত ঘটাবে তার পরের স্ট্রিমটাতে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকবে না। যখন একদম শেষের দিকে এইসব জায়গাতে যাবে, এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, যেই কারণে সমভূমি অঞ্চলে সেরকম কোনো বৃষ্টিপাত হয় না। এবং একদম শেষে যখন এইখানটাতে 15 জুলাই তারিখে এইখানটাতে যাবে, ওখানে এতটাই জলীয় বাষ্প কম থাকবে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম মিনিমাম থাকবে, যেই কারণে একদম লেস দেন 25 সেন্টিমিটার পর্যন্ত এখানে বৃষ্টিপাত দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কারণ। আরাবল্লী পর্বত থাকলেও সেখানে প্যারালালি থাকে বলে এখানে অবস্ট্রাকশন তৈরি হয় না। এইবার আসি আমাদের সবুজ সবুজ দাগগুলো কি আছে। সবুজ দাগগুলো হচ্ছে যে এখানে বলা আছে যেটা, সেটা হচ্ছে রিট্রিটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু সম্পর্কে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, হোয়াট ইজ দা রিট্রিটিং মনসুন? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বা কোথায় ছিল? হ্যাঁ ছিল। আমি এর আগে দেখিয়েছি তোমাদের যে মনসুন তোমার হচ্ছে যে স্টে করে, সাউথ ওয়েস্ট মনসুন স্টে করে কতদিন পর্যন্ত না 120 দিন, যেটা দেখিয়েছিলাম জুন থেকে সেপ্টেম্বর। তার মানে মে জুন জুলাই হয়ে গেল, জুন জুলাই হয়ে গেল, জুন জুলাই, তারপরে তোমার হচ্ছে যে এরপরে যেটা আসবে আগস্ট সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাসের প্রথম দিন, এই সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই এই মৌসুমী বায়ুটা ফিরে আসতে শুরু করে। এবার ফিরে আসবে কেন? ফিরে আসার কারণ কি? ফিরে আসার কারণ আছে। তার কারণ কি? এর আগে একটা প্রেসারে গেছিল এই বায়ুগুলো। কি প্রেসারে? এখানে লো প্রেসার তৈরি হয়েছিল, এখানে হাই প্রেসার তৈরি হয়েছিল, এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হচ্ছিল। কিন্তু আস্তে আস্তে করে যখনই ঠান্ডা পড়তে শুরু করেছে, এখানে প্রেসারটা, লো প্রেসারটা আস্তে আস্তে হাই প্রেসারে তৈরি হতে শুরু করেছে, এবং এখানে লো প্রেসার তৈরি হতে শুরু করেছে। তার মানে এখান থেকে জেনারেলি একটা বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু এরকম করে প্রবাহিত হবে। আমি বলেইছিলাম যে উত্তর গোলার্ধের ডান দিকে বেগে প্রবাহিত হবে। তাহলে এই বায়ু যখন প্রবাহিত হচ্ছে,
এই বায়ুটা যখন প্রবাহিত হচ্ছে, এই বায়ুটা দেখো উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয় বলে এই যে বায়ুটা আছে, এই বায়ুটাকে বলা হয় নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট মনসুন, ঠিক আছে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু কি করে, এতটাই স্ট্রং হয়ে যায়, আর ততক্ষণে পর্যন্ত এই সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উইক হয়ে গেছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাকে ঠেলে বাইরের দিকে বের করবে, এবং সে যেই পথে গেছিল ঠিক সেই পথেই আবার ফেরত দিকে নিচের দিকে ফিরে আসবে। দিস ইজ দা রিট্রেটিং বা প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। রিট্রেটিং সাউথ ওয়েস্ট মনসুন বা প্রত্যাবর্তনকারী তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কখনোই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সাথে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু গোলাবে না একসাথে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু সরাসরি উত্তর পূর্ব দিক থেকে আসছে, অ্যাজ ইউজুয়াল প্রেসারের ডিফারেন্সের কারণে। এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ শীতকালে আমরা জানি উত্তর বায়ু বয়, আমরা জানি তো উত্তর বায়ু বয়। এই উত্তর বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথেই আমরা জানি স্কিন তোমার হচ্ছে যে ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, ঠান্ডা পড়ে। ঠান্ডা পড়ার কারণ হচ্ছে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবার আসি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য যেখানে 75% বৃষ্টিপাত হয়, সেখানে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য মাত্র 2% বৃষ্টিপাত হয়। কেন? হোয়াট ইজ দ্য রিজন? তার পেছনে কারণ কি? তার কারণ হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন যাচ্ছিল, তখন সে জলভাগের মধ্যে দিয়ে যাচ্ছিল বা জলভাগের উপর দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ফেরত আসছে, মানে নিচের দিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে পূর্ব দিক থেকে, তখন পুরোটাই দেখো স্থলভাগের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই কারণে সেখানে মিনিমাম বৃষ্টিপাত হয়। সেখানে মিনিমাম বৃষ্টিপাত হয়, ঠিক আছে। কিন্তু একটা এক্সেপশন আছে। কি আছে? খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ছোটবেলা থেকে পড়ে আসছো। আমাদের নভেম্বর ডিসেম্বর মাসে কোথায় বৃষ্টিপাত হয়? একই রকম ভাবে পরীক্ষাতে কোশ্চেন আছে যে কোন জায়গাতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। কেন? আমি বলেছিলাম যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন যাচ্ছে, তখন এখানে একবার বৃষ্টিপাত হবে, অবভিয়াসলি হবে জুন মাসের 1 তারিখে। একই রকম ভাবে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফেরত আসছে, বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু আসছে, তখন তার একটা স্ট্রিম কি হবে না এই রকম করে আসবে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপর দিয়ে আসবে। যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে, তখন এখানে জলীয় বাষ্প সে সংগ্রহ করতে পারছে। আর এখানে রয়েছে আমাদের পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালাতে এখানে সে বাধা প্রাপ্ত হয়ে এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ জুন মাসে একবার ঘটাচ্ছে যখন যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য এখানে আরো একবার বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মৌসুমী বায়ুর আমাদের হচ্ছে যে কনসেপ্ট। কিচ্ছু চিন্তা করার কিচ্ছু নেই। যাদের মনে হচ্ছে স্যার আরো একবার বললে ভালো হতো, আরো একবার পড়লে ভালো হতো, বা বোঝালে বোঝালে ভালো হতো, ইন্ডিয়ান মনসুন বা ভারতের ক্লাইমেট যে চ্যাপ্টারটা না, অনেকেই স্কিপ করে যায়। একটা একটা মোটামুটি ওভারঅল একটা উপর উপর পড়ে গিয়ে চলে যায়, ঠিক আছে। সেই জায়গা কিন্তু এখন আর নেই বস, সেই জায়গা এখন শেষ। সেই একটা সময় ছিল, ওয়ান্স আপন এ টাইম ছিল, যে মোটামুটি একটা এমসিকিউ পড়ে চলে গেলাম, পরীক্ষা দিতে চলে গেলাম, সেখানে গিয়ে পরীক্ষায় কমন কোশ্চেন পেয়ে গেলাম, সেদিন শেষ। এরকম হয়েছে, একটা সময় হয়েছে। কিন্তু এখন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে কোশ্চেন। তুমি যদি মানে থরলি না পড়ো, একদম ডেপথে গিয়ে না পড়ো, বা তোমার হচ্ছে যে তার মানে একদম অন্তঃসত্ত্বাটা না পরখ করো, তাহলে সেখানে কিন্তু তোমাদের ফাঁক ফোকর থেকে যাবে। এমসিকিউ কি পড়বো না? অবভিয়াসলি পড়বো। থিওরি যদি 75% হয়, তাহলে এমসিকিউ 25%। মনে রাখতে হবে, তুমি যখন থিওরি পড়ে যাবে তখন তুমি 75% মাথায় নিয়ে যাচ্ছ এমসিকিউ বাদ দিয়ে। আবার একই রকম ভাবে শুধু এমসিকিউ পড়ে গেলে তুমি 75% বাদ দিয়ে চলে যাচ্ছ। তোমাকে যদি কমপ্লিট প্রিপারেশন নিয়ে যেতে হয়, তাহলে তোমাকে এই দুটোকে একসাথে তোমার হচ্ছে কম্বাইন করে যেতে হবে। এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখতো একটা জিনিস কি, একটা সিম্পল জিনিস, আমাদের জীবনটা না আমাদের 3টে H এর উপর, 3টে H। কোন কোন 3টে H জানো? 3টে H এর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে হ্যান্ড, একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে হার্ট, ঠিক আছে। এই 3টে জিনিসের উপর তুমি যদি শুধু শুধু হাত দিয়ে কাজ করো, সেটা তোমার তোমার হচ্ছে একটা শ্রমিকের মতো তুমি কাজ করো, একটা লেবারের মতো কাজ করবে। যখন তুমি হাত এবং মাথা দুটো দিয়ে কাজ করবে,
তখন সেটা তোমার হবে স্কিল, সেটা তোমার স্কিল হবে। আর যখন এই তিনটেকে একত্রিত করবে সেটা তোমার হবে আর্ট। সব সময় নিজেকে আর্টিস্ট করো। তোমার প্রত্যেকটা অ্যাক্ট, অল থ্রি অ্যাক্টস টুগেদার ইট বিকামস অ্যান আর্ট। ঠিক আছে, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এবং দ্যাট দ্যাট ইজ এই যে তোমার হচ্ছে যে আর্টটা আছে, দ্যাট মেক এভরি অ্যাক্ট ইউর আর্ট। এবং এই যে আর্টটা আছে, এই আর্টটাই তোমার হচ্ছে যে পরবর্তীকালে তোমার সাকসেসকে এনকারেজ করবে। তোমার প্রত্যেকটা তোমার হচ্ছে যে অ্যাকশন একটা আর্টিস্টিক ওয়েতে হবে, প্রপার ওয়েতে, যেখানে হাত খোলা থাকবে, মাথা খোলা থাকবে, একই রকম ভাবে তোমার অন্তঃসত্ত্বা দিয়ে কাজটা করতে হবে। আর শুরুতেই বলেছিলাম, আমি বারবার করে প্রত্যেককে একই কথা বলি, আমরা যারা তোমার হচ্ছে যে পথপ্রদর্শক বলতে পারি, হ্যাঁ এক প্রকার তাই, গাইডেন্স, আমরা নিমিত্ত মাত্র, আমরা নিমিত্ত, আমাদের কন্ট্রিবিউশন সামান্য। আমার এতটুকু বলতে এতটুকু বাধা নেই। কে খাটবে, কে পরিশ্রম করবে, সম্পূর্ণ তুমি করবে। তুমি যদি সাকসেস পাও, তার বিন্দু মাত্র কন্ট্রিবিউশন তুমি আমাকে দিতে যাবে না, বা আমি তোমার কাছ থেকে চাইতেও যাবো না। আমি বারবার করে একটা জিনিস পরিষ্কার করে বলছি, দেখো, মনে রাখতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার সাকসেসের ভাগ যেমন কেউ নেবে না, তোমার বিফলতার ভাগ, তোমার ফেলিওরের ভাগও তুমি কাউকে দিতে পারবে না, কারোর উপরে চাপাতে পারবে না। না তোমার লাক, না তোমার ঈশ্বর, না ভগবান, না আল্লাহ, কারোর উপর চাপাতে পারবে না। এটা সবসময় মাথাতে রাখতে হবে। তোমার যদি ফেলিওর আসে, তাহলে সেটা সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি। আর অবশ্যই আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি, বা ব্যর্থ হতেই হবে জীবনে। সাকসেস পেতে গেলে ব্যর্থ হতেই হবে। ব্যর্থ না হলে জীবনে সাকসেস হবে না। এবং প্রত্যেকটা ব্যর্থতা থেকে আমাদেরকে লার্নিং করতে হবে, সেখান থেকে শিখতে হবে, তার ইমপ্লিমেন্টেশন করতে হবে, আবার গিয়ে ফেলিওর হতে হবে, আবার শিখবো, আবার ফেলিওর হবো। এক সময় গিয়ে তোমাদের সাকসেস হতেই হবে, হতে বাধ্য, এটা হতে বাধ্য। এটা আমি নতুন বলছি না, এরকম অনেকেই আছে, তোমরা অনেকের কাছ থেকে শুনে থাকবে, এটা আমরা কম বেশি জানি। ঠিক আছে। আর আমার আবার একটা কথা বলছি, আর একটা জিনিস আমি খুব মানে মেনটেন করে চলি। আমরা যারা আছি না, আমরা যারা তোমাদের জন্য আছি, আমরা এডুকেটর, তো আমরা তোমাদের মালির মতো কাজ করছি, তোমাদের ছোট থেকে বড় হতে সাহায্য করছি, ফল ফুল যাতে ঠিকঠাক সময় হয় তার জন্য আমরা তোমাদের একটা সেবা সেবা দিচ্ছি। ঠিক আছে, সঠিক পথে তোমাদের নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমাদের তরফ থেকে থাকছে। ঠিক আছে। কিন্তু কোনোদিন মোটিভেশনটা আমাদের থেকে বা কোনো বাইরের কোনো আউট পার্সন থেকে নেওয়ার চেষ্টা করবে না। সেটা কি হবে? সেটা টেম্পোরারিলি হবে, সেটা একটা একদম ক্ষণস্থায়ী হবে। ঠিক আছে। তোমরা সবসময় নিজেদের পরিস্থিতিটা বা নিজেদের বাস্তবতাটাকে তোমাদের মোটিভেশন হিসেবে নেবে। তুমি কোথায় আছো, তোমার কোন জায়গাটাতে তুমি অবস্থান করছো, সেটা তোমার অ্যাকচুয়াল মোটিভেটার। সেইখান থেকে তুমি মোটিভেট হও, সেইখান থেকে তুমি মোটিভেশন নাও, দেখবে তুমি এমনি তার একদম চচ্চর করে উপরের দিকে উঠবে। আমি তোমাদের বলছি, সঠিক ওয়েতে সঠিক পথে যদি এগোতে হয়, এগোতে পারো, কেউ তোমাদের থেকে সাকসেস কেড়ে নিতে পারবে না, নট এ সিঙ্গেল ওয়ান। কেউ, নট এ সিঙ্গেল ওয়ান। তোমাদের সাকসেস আসতে বাধ্য, একটু সঠিক ওয়েতে, একটু সঠিক পথে পড়াশোনা করো। আমি বলছি কেউ বাদ যাবে না, সবাই চাকরি পাবে একদম, আমি এখন থেকে বলে দিলাম। এরপরে আমাদের ইন্ডিয়ান মনসুন সম্পর্কে মোটামুটি এতটুকু আমাদের আলোচনা করতে পেরেছি আমি। ঠিক আছে। এখানে রিট্রেডিং মনসুন সম্পর্কে দেওয়া আছে, যেটা তোমাদের এর আগে আলোচনা করেছি, সেটাই এখানে তোমার হচ্ছে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যা শিখলাম, সেই সেটা উপরে একটা মানে একটা ছোট্ট টেস্ট, ঠিক আছে, তোমাদের জন্য রাখা আছে। 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন তোমরা কমেন্টে আমাকে জানাও, ABCD করে কোনটা হবে সেই অনুযায়ী। ঠিক আছে। প্রথম কোশ্চেন যেটা আছে সে সম্পর্কে আমাদের দিতে হবে, রাখতে হবে। সেটা কি আছে না, ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় একই একই উভয় থেকেই বৃষ্টিপাত হয়? আচ্ছা, উভয় থেকেই বৃষ্টিপাত হয়। ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকেই বৃষ্টিপাত হয়? ঠিক আছে। তাহলে এখানে 4টে অপশন আছে, তামিলনাড়ু, ওড়িশা, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে। এখানে আমাকে অপশনটা দিতে হবে, কোনটা হবে ভালো করে দেখে নাও, আমি চেক করছি কি হবে, বলো আমাকে। অপশন এ, অপশন এ, অপশন এ। বা, ভেরি গুড, তামিলনাড়ু, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, একদম সুন্দর অ্যান্সার হয়েছে। সবাই বলছে অপশানে। আচ্ছা, উইং তো একদিক থেকে আসছে, তাহলে আলাদা। আচ্ছা, কি এটা? আহ আচ্ছা, তাহলে আলাদা ডেট কেন?
আচ্ছা, এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব একদম। ও, সুন্দর একটা কোশ্চেন বলেছে, ঠিক আছে। একদিক থেকে আসছে, তাহলে আলাদা কেন? এইগুলো নিয়ে আবার আরো ভালো করে ডিটেলস আলোচনা করবো। আমি বললাম না, ক্লাইমেট চ্যাপ্টারটা মৌসুমী বায়ু নিয়ে একদিন হবে, আবার তোমার সাউথ ওয়েস্ট মনসুন বা এল নিনো লা নিনা বা জেট স্ট্রিম নিয়ে আলাদা করে আবার একদিন হবে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন যেটা আছে, তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু আমাদের ক্লাসের মধ্যে আমরা অবশ্যই রাখবো, কোনো অসুবিধা নেই। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো তোমাদের একটা সীমিত সময়ের মধ্যেই আমাকে শেষ করতে হবে, কোনো অসুবিধা নেই, দেখো পারবে, অসুবিধা নেই, দেখো। আচ্ছা, এরপরে কি আছে দেখি, কি আছে আমাদের দেখতে পাবো আমরা। 2 নম্বর কোশ্চেন কি আছে, গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বর্ষা আসে? বেশ, ভেরি গুড। গ্রীষ্মকালে সবার প্রথম কোন অঞ্চলে বর্ষা আসে? তাহলে আমাকে যদি অ্যান্সার করতে হয়, দেখো হিমালয়ের পশ্চিম ঘাট, পূর্ব ঘাট আর গাঙ্গেয় সমভূমি। চট করে বলো, গ্রীষ্মকালে কোন অঞ্চলে সবার প্রথম বৃষ্টিপাত আসে? হিমালয়, পশ্চিম ঘাট, পূর্ব ঘাট না গাঙ্গেয় সমভূমি? কে বলতে পারবে দেখি, কে দেখি বলতে পেরেছে দেখি। আচ্ছা, খ, বি, বি, একদম। তিনি বলছে একদম আচ্ছা, বাবলু বলছে একদম একদম একদম, সবাই অ্যান্সার দিয়েছে সঠিক, একদম সঠিক অ্যান্সার দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে কি আছে দেখি, তারপরে কোশ্চেনটা কি আছে, একদম এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, যেটা আমরা এর আগেই দেখেছিলাম 1 জুন তারিখটাতে, আর এখানে তামিলনাড়ু অ্যান্সার আমরা এর আগেই দেখেছি। আচ্ছা, এরপরে কি আছে না, রাজস্থানে বৃষ্টিপাতের অভাবের কারণ কি? বেশ, বর্ষা একই অঞ্চলে পৌঁছাতে ব্যর্থ হয়, এটি খুব গরম, জলের কোনো সরবরাহ নেই, এর ফলে বাতাস শুষ্ক থাকে, প্রয়োজনীয় উত্থানকে ঠান্ডা করার জন্য বাতাস কোনো বাধা অতিক্রম করে না। তাহলে 4টে অপশনের মধ্যে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কে বলতে পারবে? ভালো করে অপশন গুলো দেখো, আমি শেষে গিয়ে দেখছি অ্যান্সার গুলো কি করতে পেরেছো তোমরা। অপশন ডি, অর্ঘ্য বলছে অপশন ডি। আচ্ছা, সঞ্জয় বলছে অপশন ডি, সি। আচ্ছা, সি নয়, মণিময়। আচ্ছা, অপশন ডি হবে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, সবাই বলছে অপশন ডি, অপশন ঘ অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যেটা আছে, কি আছে? এরপরে আছে আমাদের 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি, ভারতের দক্ষিণে, দেখো ভারতের দক্ষিণ উপদ্বীপে গ্রীষ্ম এবং শীতের তাপমাত্রার চরমতা বেশ কম থাকে। ভারতের দক্ষিণ উপদ্বীপে মানে কি, ভারতের পেনিনসুলার ইন্ডিয়া, অর্থাৎ ভারতের দক্ষিণের যে অংশটা আছে সেইখানটাতে গ্রীষ্মকাল এবং শীতকালে তাপমাত্রার চরমতা, চরমতা মানে কি, তাপমাত্রার পার্থক্যটা যেটা, সেটা তোমার হচ্ছে যে দেখতে পাওয়া যায় না বেশি। সেটার কারণ কি? তাপমাত্রার চরমতা কম থাকে মানে শীতের সময় খুব ঠান্ডা পড়ে না, গ্রীষ্মের সময় খুব গরম পড়ে না। এটার কারণ কি? 4টে অপশন আছে। সংলগ্ন সমুদ্রগুলি তাপমাত্রাকে মাঝারি করে তোলে, আকাশ সাধারণত মেঘলা থাকে, সূর্যের রশ্মি সারা বছর প্রায় উলম্ব থাকে, একই রকম ভাবে অপশন ডি আছে, সারা বছর ধরে তীব্র বাতাস প্রবাহিত হয়। তাহলে এখানে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ভারতের দক্ষিণের দিকে তাপমাত্রার চরমতা কম থাকে কারণ, কারণ হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? দেখি কে বলেছে, কি বলেছে। অপশন এ আব্দুল বলেছে, অপশন এ সাগর, ভেরি গুড। না, স্নেহা অপশন সি নয়, রাজেন বলেছে অপশন এ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম সুন্দর অ্যান্সার হয়েছে, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, ঠিক আছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি এর আগেই আলোচনা করেছিলাম, আমি যদি ভারতের দক্ষিণের দিকের অঞ্চলটা দেখি, তাহলে দক্ষিণের দিকের এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাতে আমরা কি দেখেছিলাম, এখানে গুজরাট আছে, এখানে মহারাষ্ট্র আছে, এখানে গোয়া আছে, এখানে কর্ণাটক, এখানে কেরালা, এখানে আছে তামিলনাড়ু, এখানে অন্ধ্রপ্রদেশ, এখানে ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই যে রাজ্যগুলো আছে, এরা হচ্ছে যে কি না, এদের তোমার হচ্ছে যে সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে এই জায়গাতে সব সময় মডারেট ক্লাইমেট দেখতে পাওয়া যাবে, সব সময় মডারেট ক্লাইমেট দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ শীতের সময় খুব বেশি শীত নয়, গরমের সময় খুব বেশি ঠান্ডাও নয়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন কি আছে, স্বল্প মেয়াদী জলবায়ু পূর্বাভাসের জন্য গত দশকে শনাক্ত হওয়া নিম্নলিখিত কোন ঘটনাটি ভারতীয় উপমহাদেশের মাঝে মাঝে দুর্বল মৌসুমী বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত? একটু জটিল করে দিয়েছে, একটু সহজ করে দিই। ব্যাপারটা কি না, এই যে গত দশক মানে কি, এই যে বিগত দশকে আমাদের মৌসুমী বৃষ্টিপাতের অভাব আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝেই ঠিকই মানে কোনো কোনো বছর দেখি খুব কম বৃষ্টিপাত, গত বছর দেখেছি খুব কম বৃষ্টিপাত। এই কম বৃষ্টিপাত হওয়ার কারণ কি? অপশন এ লানিনা, অপশন বি জেট স্ট্রিম অর্থাৎ জেট স্রোতের গতিবিধি, অপশন সি হচ্ছে এল নিনো বা দক্ষিণ দোলন, যেটাকে সাউদার্ন অসিলেশন বলি আমরা, সাউদার্ন অসিলেশন,
আর অপশন ডি হচ্ছে বিশ্বব্যাপী গ্রিন হাউস প্রভাব। তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কে বলতে পারবে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? আমাদের কম বৃষ্টিপাতের কারণ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাহেব বলছে অপশন ডি ইজ নট কারেক্ট অ্যান্সার। হানসিনা একদম ঠিক নয়, অপশন ডি ইজ নট কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অভিজিৎ বলছে অপশন সি। ভেরি গুড, ভেরি গুড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এল নিনো এবং দক্ষিণ দোলন। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেন হচ্ছে যে খুব ভালো করে পড়বে। আশা করি তোমরা তোমাদের হচ্ছে যে একটা ক্লাইমেটের ছোট্ট ছোট্ট আমাদের টপিক, এই টপিকটা আমরা কমপ্লিট করতে পেরেছি, যেখানে আমরা কোন কোন উপাদানগুলি ভারতের জলবায়ুকে তোমার হচ্ছে যে এফেক্ট করে, তার উপরে ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ ফ্যাক্টর দ্যাট এফেক্ট দ্য ইন্ডিয়ান ক্লাইমেট। এরপরে যেটা পড়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান মনসুন। একটা খুব গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার, মানে দুটো টপিক ইন্ডিয়ান ক্লাইমেটের উপরে আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে, এর উপরে আরো ডিটেলসে ক্লাস হবে। আমি আবার বারবার করে বলছি, আজকের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেটা ইন্ট্রোডাক্টরি ডেমো ক্লাস তোমরা যেটা নিয়েছো মানে করেছো, সেখানে কিন্তু একটা ছোট্ট চ্যাপ্টারের একটা ছোট্ট অংশ পড়েছে। আমরা ক্লাসে আরো ফাস্ট করে আরো মানে বিস্তর আকারে এটা পড়বো, সে নিয়ে চিন্তা নেই। আজকের পিডিএফ যেটা আছে সেটা ইংরেজিতে থাকলেও তোমরা যখন ক্লাস করবে সেখানে গিয়ে বাংলা ইংরেজিতে দুটোতেই তোমরা পিডিএফ পাবে, আর সেখানে ইন্টারাকশনের সুবিধা থাকবে। এখানে যেমন একটা স্ক্রিনের সামনে আমি পড়াচ্ছি, তোমরা একটা স্ক্রিনের সামনে রিপ্লাই করার চেষ্টা করছো বা যে যেমন পাচ্ছ করছো, সেখানে কিন্তু ইন্টারাকশন বা কমিউনিকেট করার একটা মাধ্যম থাকবে। আমরা কথা বলতে পারবো সেখানে গিয়ে আরো ভালো করে জানতে পারবো, তোমাদের যত রকম ডাউট থাকবে সেখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরো ভালো করে পড়তে হবে, খুব ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। আগামী দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। সময়ের গুরুত্ব, সময়ের মানে তোমার হচ্ছে যে মাহাত্ম্যটা বুঝতে হবে এখন আমাদের। সময় প্রত্যেকটা 24 ঘন্টা তোমাদের, আমি বারবার করে আগেও বলেছি এখনো বলছি, কেউ ভোরবেলা 5টার সময় উঠছে, আবার কেউ সকালবেলা 8টার সময় উঠছে। তাহলে এই 5 থেকে 8টা 3 ঘন্টা সে এক্সট্রা সময় পাচ্ছে, সে তার ওই 3 ঘন্টা সে যেমন খুশি ইউটিলাইজ করতে পারে। সে যেমন কি সে মর্নিং ওয়াকে যেতে পারে, সে তার মানে ফেলে আসা কাজগুলো মিটিয়ে নিতে পারে, সে পড়াশোনা করতে পারে, সে তোমার হচ্ছে যে অন্যান্য কাজগুলো সে এগিয়ে রাখতে পারে। তাই সময়ের গুরুত্বটা বুঝতে হবে। মানে তোমার হচ্ছে যে অযথা সময় নষ্ট করবে না, নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য যা করতে হয় তাই করতে হবে। যে চেয়ারটার জন্য পড়াশোনা করছো, যে পোস্টের জন্য পড়াশোনা করছো, সেই পোস্টটাকে ভালোবাসতে হবে। তুমি যদি ডব্লিউবিসিএস বিডিও হওয়ার জন্য পড়াশোনা করো, বিডিও পোস্টটাকে ভালোবাসতে হবে। তুমি যদি ডিএসপি হওয়ার জন্য ভালো পড়াশোনা করো, তাহলে ডিএসপি হওয়ার পোস্টটাকে বা ডিএসপি হওয়ার যে চেয়ারটা আছে ওই চেয়ারটাকে ভালোবাসতে হবে। ঠিক আছে, তাহলে চেয়ারটাকে ভালোবাসো, পোস্টটাকে ভালোবাসো, তাহলে দেখবে তুমি অনেক বেশি তোমার হচ্ছে যে পড়াশোনাটাকে এনকারেজ করতে পারবে, তোমার তোমার হচ্ছে যে ইচ্ছা শক্তিটাকে আরো বেশি ইনক্রিজ করতে পারবে। ঠিক আছে, এইটা সবসময় একদম জ্ঞান দিচ্ছে না, আমি বারবার করে বলছি, আমি শুধু তোমাদের জন্য কথা বলি, আর কিচ্ছু না। আমার আর কিচ্ছু চাই না। একটু ভালো করে মাঝখানে হারিয়ে যেও না। শুরু যখন করেছো এর শেষটা দেখে ছাড়বে। তার জন্য অস্ত্র ধারালো করতে হবে, ঝাঁ চকচকে করতে হবে। তার জন্য যা করতে হয় করো, নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করো, আর কিচ্ছু লাগবে না। আগামী দিন তোমার জন্য ভালো হবে, এই ধরে নিয়েই আগাও। পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, আরো অনেক ভালো হবে, আরো অনেক উন্নতি করতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকের মতো ক্লাসটা শেষ হলো। পরে তোমাদের ক্লাসের মধ্যে আরো অনেক কিছু আলোচনা করব, আরো অনেক কিছু জানবো, পরীক্ষা সংক্রান্ত জিনিসপত্রগুলো আলোচনা হবে সেখানে। বাকি তো স্যার অবশ্যই তোমাদের বলেছেন, সেখানে তোমার হচ্ছে যে অজানা কিছু নেই তোমাদের। তো আপাতত এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরে। ঠিক আছে, অসুবিধা নেই। চলো স্যার, আপনি যদি থাকেন শোনেন তাহলে প্লিজ আসুন একবার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, তাহলে এখান পর্যন্তই আমি স্যার তাহলে লিভ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যে তোমরা যদি একটু ফিডব্যাক শেয়ার করো। তার আগে আমি এটাও তোমাদের কাছে রেখে দিচ্ছি, যে যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। গ্রুপটা ওপেন করেছি, একটু গ্রুপে একটু মেসেজ করে দেখো। আবারও বলছি, তুমি একটা মেসেজ করো না, কোনো কিছু হবে না। এমন নয় যে তুমি মেসেজ করলে আমার কাছে 1 টাকা করে চলে আসবে। কিন্তু আবারও বলছি, যে তুমি তোমার প্রেজেন্স যদি শো না করাও, একটা সময় তুমি তোমার দিকে দেখতে পাবে না। এটা যদি বিশ্বাস না হয় একটু করে দেখো। কিন্তু এমন সময় বিশ্বাস করতে শুরু করলে
যখন পিছনে তাকিয়ে দেখলে বয়স চলে গেছে, আর উপরে তাকিয়ে দেখলে দাঁড়িয়ে রয়েছে। এরকমটা যেন না হয়, বিশ্বাস করো। কারণ তুমি যে পথ থেকে শুরু করতে চাইছো না, যে পথ থেকে ভাবছো, ওই পথ থেকে পার হয়ে এসছে, বা যারা এই তোমাদেরকে গাইড করছে এরা সবাই পথটা পার হয়ে এসছে। বেশ কয়েকবার নখ উল্টে গেছে, চামড়া উঠে গেছে, পড়ে গেছে, কোমরে লেগেছে, তারপর না তোমাকে এসে বলছে হয় জানো নিজে, অথবা কাউকে মানো। এবার তুমি যদি দুটোর একটাতেও ইয়ে না করো, তাহলে বাকিটা তোমার দায়িত্ব। আমি শেয়ার করে দিচ্ছি, গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি 1-2 মিনিটের ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, একজন শেয়ার করো, কিন্তু একটা দুটো সেন্টেন্সে যদি পারো, এটা তোমার কাছে আমার অনুরোধ রইলো। খুব ভালো, ভালো, গুড এরকম টাইপের না লিখে যদি অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্সে লিখতে পারো, একটা দুটো সেন্টেন্সে যদি লিখতে পারো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো। এই যারা পিডিএফ কোড বলে এ করছো না, আগে এদেরকে বের করবো গ্রুপ থেকে, তারপর আমি কোড শেয়ার করবো। প্লিজ, সহজলভ্য মানে এইরকম নয় সস্তা, দুটোই উত্তর সাথে শুরু হচ্ছে, তার মানে সহজলভ্য আর সস্তা দুটোকে এক ভেবো না। তোমার যদি না পোষাচ্ছে তো তুমি তোমার মতো করে পথ দেখতে পারো। ঠিক এই টোনে তোমাকে কেউ কথা বলবে না, যারা বলবে দেখবে বিভিন্ন রকমের তেল মালিশ করছে তোমার সাথে। লাইফে কোনো কিছু খুব সহজে পাওয়া যায় না। তুমি যাকে দেখছো যে গত বছর আইএস পরীক্ষায় পাশ করেছে, কেউ রেলের চাকরি পেয়েছে, তুমি শুধু ওইটুকু দেখছো, হ্যাঁ ফর্ম ফিল আপ করেছিল তারপর চাকরি পেয়েছে। মাঝের জার্নিটা দেখোনি, ওটা কতটা ভয়ঙ্কর, কতটা ভবিষ্যৎ চেহারা। প্লিজ, ফ্রি ক্লাস হচ্ছে খুব ভালো কথা, করছো, কিন্তু ব্যাপারটাকে সস্তা মনে করে নিও না। যদি একটা দুটো সেন্টেন্স এবার একটু শেয়ার করো। আবার বলছি 2 মিনিটে বেশি সময় নেবো না। শুরু তো আমি যখন বলছিলাম যে গতকাল রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পেয়েছিলে, কোনো রেসপন্স নেই, চুপচাপ বসে রয়েছে, একটু ওয়েট করে যাও। আবারও বলছি, এমন সময় বুঝতে না পারো যে যখন দেখলে আর বয়সটা নেই, আর সংশোধন করার মতো জায়গায় নেই। নিজেকে বড় মনে করো, কোনো অসুবিধা নেই। নিজে খুব জানো, এর মধ্যেও কোনো ভুল নেই। নিজে সবকিছু জানো, তার মধ্যেও কিছু ভুল নেই। কিন্তু তোমার উল্টো দিকে যারা বসে রয়েছে তারা সবাই ঘাস খেয়ে থাকে, এটা ভাবাটা সব থেকে বড় ভুল। যত দিন যাচ্ছে, মনে রেখো যে তোমার মায়ের আঁচল ছোট হচ্ছে, তোমার মাথা বড় হচ্ছে। একটা সময় তোমার ওই মায়ের আঁচল বা আমার মায়ের আঁচল আমাদের মাথা ঢাকতে পারবে না। তোমাকে এর পরে কিন্তু দরকার পড়বে কাউকে না কাউকে। কথাগুলো বুঝতে পারলে তোমার জন্য মঙ্গল, না বুঝতে পারলে তোমার কম্পিটিটর তো রয়েছে, তাদের জন্য মঙ্গল। কোথাও না কোথাও গিয়ে মঙ্গল হবে। আর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। আগামীকাল তোমরা জানো হিস্ট্রি ক্লাস রয়েছে। ডব্লিউবিপিএসসি বা ডব্লিউবিসিএস এর রেসপেক্টে হিস্ট্রি গুরুত্ব আলাদা করে বলার দরকার নেই। আমি তাহলে গ্রুপটা বন্ধ করলাম। আর যারা দু একজন লিখছো একটু ফাস্ট লিখো।
একটু যারা করছো একটু ফাস্ট করো। গ্রুপটা বন্ধ করলাম তাহলে। আগামীকাল হিস্ট্রি ক্লাস থাকবে, যেটা তোমরা আগে থেকে জানো, রুটিন গ্রুপে শেয়ার করে দেওয়াই আছে। আহ, আমাদের ডব্লিউবিসিএস এ আমি যদি খুব ভুল না বলে থাকি তাহলে অবশ্যই হিস্ট্রি হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। অবশ্যই নাম্বার বা ওয়েটেজের রেসপেক্টে বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রথম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তারপরে কিন্তু দ্বিতীয় জায়গাতে ইংলিশ রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইভেন তোমার এটা রয়েছে, সায়েন্সকেও ধরে নিতে পারছি। তারপরে কিন্তু আসছে ওদিকে ইকোনমিক্স, পলিটি, কারণ এরা মিলিয়ে একটা স্ট্র্যাটেজিক কারেন্ট অ্যাফেয়ার্স এরকম টাইপের। তো আগামীকাল যেটা হিস্ট্রি থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা জানো হিস্ট্রির দুটো পার্ট, মানে 25 25 50 করে রয়েছে প্রিলিতে। এছাড়া ডব্লিউবিসিএস বাদ দিয়ে অন্যান্য যে কোনো পরীক্ষায় সেখানে জিকে বলে যে পার্টটা রয়েছে, সেই পার্টের মধ্যে সব থেকে বেশি কোশ্চেন আসে কিন্তু হিস্ট্রিতে। মানে আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে আইডিও তে 75 কোশ্চেন আসছে, এমবিআই তে 75 কোশ্চেন আসছে, সব ক্ষেত্রে কিন্তু এই 75 এর মধ্যে সব থেকে বেশি কোশ্চেন আসে হিস্ট্রিতে। তারপরে আস্তে আস্তে তোমার সায়েন্স, জিওগ্রাফি বা পলিটি বা ইকোনমিক্স বা স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে কিন্তু পরপর রয়েছে, কিন্তু সব থেকে বা মূল গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু অবশ্যই হিস্ট্রি। আগামীকাল ক্লাস থাকছে রাত 8টা থেকে থাকবে। আবার বলছি, সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস কাউকে কোনো শর্তে কোনো অবস্থাতে শেয়ার করা হবে না। তুমি 1000বার মেসেজ করলেও তা কোনোভাবেই শেয়ার করা হবে না। তুমি যতই মেসেজ করো না কেন, ম্যানুয়ালি আমি পাঠাতে পারবো না। আমি আগেই জানিয়ে দিয়েছি, এটা আমার লিমিটেশন। সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস যাবে না। তবে হ্যাঁ, যারা গতকাল ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস মিস করে গেছো, আমি তাদেরকে আরো একবার সুযোগ দেবো। আমি এই ব্যাপার নিয়ে আমি এই লাইভ ক্লাসে জানিয়ে দেবো। অর্থাৎ লাইভ ক্লাস না করলে তুমি কোনো কিছু জানতে পারবে না, লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আবারও বলছি, গতকাল যারা ইংলিশ ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস মিস করে গেছো, আমি তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেব। আমি এই লাইভ ক্লাসের মধ্যে জানিয়ে দেবো কবে কিভাবে তুমি ওটা পেতে পারো। ঠিক আছে, আজকে আমি কোনো কিছু শেয়ার করছি না, কিন্তু আগামীকাল বা পরশুর মধ্যে আমি শেয়ার করে দেবো, এবং ওটা দ্বিতীয় তথা শেষ সুযোগ থাকবে। একই জিনিস, যে টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে মনে হতে পারে যে কেন স্যার এই করছেন, ফ্রিতে যখন সবাইকে দিয়ে দিন। আমি চাই হ্যাঁ তাদের কাছে যাক যারা এর মূল্য দিতে পারবে। মানে ওই যে ব্যাপারটা এরকম হয় না, উলুবনে মুক্ত ছড়ানো বা বানরের গলায় মুক্তোর মালা, এই ব্যাপারগুলোতে আমি ভীষণভাবে বিশ্বাস করি। যে আমি প্রথমে বললাম যে আমরা ভীষণভাবে সহজলভ্য, ভীষণভাবে। আমি জানি না যে তোমার সাথে আমার পার্সোনাল কখনো কথা হয়েছে কিনা, ফোন করলে বা কথা বলে দেখলে বুঝতে পারবে, কিন্তু সস্তা ভাবার কোনো দরকার নেই। টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, এবং নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সিক্রেট কোড যেন প্রত্যেকবার পাল্টাবে। 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট মেনে না চললে তোমার কাছে যাবে না। নাম্বার 1, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নাম্বার 2, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে টাইপ করে পাঠাতে হবে। নাম্বার 3, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি সবসময় বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো। কালকেও তোমাদের কাছে রাত 12টার পরপরই হয়তো চলে গেছিল, 12:30টার মধ্যে সবার কাছে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস চলে গেছিল। আমি ম্যাক্সিমাম টাইম বলছি 12টা, রাত 12টার মধ্যে অবশ্যই পাঠিয়ে রাখো। 2-3টে ওয়ার্ড থাকে, টোটাল হয়তো 10 12টা 14টা ক্যারেক্টার থাকে, যেটা পাঠাতে সময় লাগবে না। কোডটা রয়েছে এটা, মাই ইয়ার 2025। শুধুমাত্র এগুলো কোড না, গতকালও মনে করে দেখো যে কোডটা শেয়ার করেছিলাম, আজও যেটা শেয়ার করলাম, এগুলো শুধুমাত্র কোড না। আমি তোমাকে প্রতিদিন কিছু না কিছু মোটিভেশন পুশ করছি, শুধুমাত্র কোড না। যারা এটাকে কোড হিসেবে দেখছো তাদের জন্য সান্ত্বনা রইলো। কোড নাম্বারটা একদমই পাল্টায়নি, 6291515880 নাম্বারটা পাল্টায়নি, নাম্বারটা সেম আছে কিন্তু 6291515880। এই নাম্বারে পাঠাবে। কোড হচ্ছে মাই ইয়ার 2025। টোটাল লেটার ক্যারেক্টার কতগুলো আসছে? 2 4 6 4 10, টোটাল 10টা আলফা নিউমেরিক ক্যারেক্টার, টোটাল 10খানা ক্যারেক্টার, আলফা নিউমেরিক 10খানা ক্যারেক্টার। 6291515880, যারা গতকাল কোড পাঠিয়েছিল তাদের ব্যাপারটা আরো সহজ, কারণ গতকাল পাঠিয়েছিলে সেই নাম্বারে সেই হোয়াটসঅ্যাপে
শুধুমাত্র টাইপ করছো মাই ইয়ার 2025, মাই ইয়ার 2025, এটুকু শুধু কোড পাঠিয়ে রেখে দাও। কমেন্ট বক্সে কোনো কোড লিখবে না, কমেন্ট বক্সে প্লিজ কোনো কোড লিখবে না। আর যেটা বলার যে মানে তোমরা জানো যে প্রথম দিন যারা ছিলে তাদের জন্যই আর কি মূলত কোশ্চেন, যে দুদিন ক্লাস হয়ে গেল, দুদিনের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। কেউ সিক্রেট কোড বা নাম্বারটা কমেন্ট বক্সে লিখো না। দুদিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। আবারও বলছি, অ্যাক্টিভ হও, বলো বারবার, যেটা বারবার বলছিলাম, তুমি একটা সময় বলবেই, কিন্তু এমনটা না হয় যে চাপে পড়ে বাধ্য হয়ে বলছো, এই আর কি। একটা সময় তো তুমি বলবেই, কিন্তু সেটা এখন থেকে শুরু করলে তোমার জন্য মঙ্গল। মাত্র 2-3 জনের কাছে ওই 3 নম্বর গ্রাফ মনে হচ্ছে। চাই না মানে তোমাদেরকে এতবার করে কেন ধাক্কা দিতে হয়। বড় বড় মেশিন চালাতে গেলেও বোধহয় এত ধাক্কা দিতে হয় না, যেটা তোমাদেরকে করতে হচ্ছে। জিএস সাইবার জোন, ভাই তোমার সাথে বোধহয় আমার খুব বেশি দিন আর দেখা টাকা হবে না। তোমার যদি না পোষায় সোজা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাবে। ভদ্রতা বোঝার চেষ্টা করো ভাই। আমি বিশ্বাস করি যে নিশ্চয় তোমার মা বাবা এই ব্যাপারগুলো শিখিয়েছেন। যদি মনে হচ্ছে না পোষাচ্ছে না, তুমি সোজা বেরিয়ে যাবে। প্লিজ সস্তা মনে করবে না। সব ক্ষেত্রে আলাদা আলাদা প্রিপারেশনের ব্যবহার রয়েছে, যেহেতু ব্যাংকের সিলেবাস আলাদা, তো সেক্ষেত্রে ব্যাংকের প্রিপারেশন আলাদা। তো ব্যাংকের জন্য আমাদের আলাদা ব্যাচ রয়েছে। ঠিক আছে, আমাদের কোন রকম গরুর গোয়াল মানে জেনারেল কম্বাইন বলে গরুর গোয়াল বলে কোনো কিছু নেই। যা কিছু এরকম আলাদা আলাদা এক্সাম ওরিয়েন্টেড সব ব্যাচ, সেটা WBPSC রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন, রেল, সব ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাচ রয়েছে, সব ক্ষেত্রে। ঠিক আছে, আবারও বলছি, গরুর গোয়াল নামক ওই জেনারেল কম্বাইন এরকম কোনো ব্যাচ আমাদের নেই, যে একই ব্যাচের মধ্যে সবকিছু হচ্ছে। তুমি এএনএম জেএনএম বলো বা N10 এর WBCS, সবকিছু রয়েছে। ঠিক আছে। আর যেটা বলার, হিস্ট্রি ক্লাস রয়েছে আগামীকাল, আগামীকাল রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। ক্লাস মিস করবে না। আবারও বলছি, হিস্ট্রি আমাদের এই সেশনের সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের যে টার্গেট এক্সাম যেগুলো নিয়ে আমরা দেখছি WBPSC, অবশ্যই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হিস্ট্রি। আগামীকাল থাকবে 1.5 ঘন্টা ক্লাস, 8টা থেকে শুরু হবে, 8টা থেকে 9:30 পর্যন্ত চলবে। মানে আমি চেষ্টা করেছি যে যতগুলো ক্লাসগুলো হয়, মানে এই 5 দিনে সব সাবজেক্ট আমরা টাচ করতে পারবো না, আর একটা ক্লাসের মধ্যে সব সাবজেক্ট সেটাও সম্ভব না। আমি চাই যে কটা সাবজেক্ট আসছে, তা আমি শেষ দিনে ম্যাথ রিজনিং দুটোই রেখেছি একসঙ্গে। যদিও আমাদের কোশ্চেন গুলো মানে আমি যে WBCS দেখি বা অন্যান্য জায়গাতেও দেখি, সব ক্ষেত্রে তাই। মানে আমাদের আইডিও বলো, MVI বলো, ইভেন ক্লার্কশিপ মিসলেনিয়াস, সব ক্ষেত্রে তাই, যে ওরা কিন্তু একসঙ্গে কোশ্চেনটা আসে। একমাত্র WBCS মেইনসে গেলে আমরা কিন্তু আলাদা করে 100টা রিজনিং, 100টা ম্যাথ আলাদা আলাদা দেখতে পাবো। ঠিক আছে। আর নেক্সট যেটা বলার, যে রিপিটেডলি বলছি, যে আমি প্রথম দিন আমি জানি না যে যে পার্টটা আমি করেছিলাম, মানে প্রথম দিন মানে গতকাল ক্লাসটা ছিল অ্যাকচুয়ালি ইংলিশের, কিন্তু ইংলিশের আগে প্রায় 50-55 মিনিট আমি ক্লাসটা করিয়েছিলাম। সেখানে হয়তো কোনো সাবজেক্টে ক্লাস ছিল না। ইয়ে অন্য কোনো কোর্স বা কোনো কিছু হলে আমাকে জানিয়ে দিও। WBPSC যা কিছু কোর্স বা ফিজ যা কিছু, আমি একদম লাস্ট ক্লাস, যেটা ম্যাথ রিজনিং এর ক্লাস রয়েছে শুক্রবার, ওই ক্লাসে আমি ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, ম্যাথ বা রিজনিং এর যে ক্লাসটা রয়েছে ওই ক্লাসে আমি জানিয়ে দেবো। আমি নিজে থাকবো ওই দিনের ক্লাসে, তো ওই দিনের ক্লাসে আমি জানিয়ে দেবো। WBPSC বাদ দিয়ে অন্য কোনো এক্সাম যদি হয়, তাহলে আমাকে ফোন বা মেসেজ করে নিও। তোমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমাকে ফোন বা মেসেজ করে নিও। দেখবে একটা নাম্বার রয়েছে, যে নাম্বারের পাশে অ্যাডমিন, মানে তুমি যে গ্রুপে রয়েছে ওই গ্রুপে তো অনেকগুলো নাম্বার অ্যাডমিন রয়েছে, ওর মধ্যে একটা নাম্বারের পাশে দেখবে ব্লু টিক রয়েছে। হোয়াটসঅ্যাপের ব্লু টিক মানে নিশ্চয়ই বোঝো তোমরা, যে ওটা হোয়াটসঅ্যাপ ভেরিফাইড নাম্বার। তুমি ওই নাম্বারেও ফোন মেসেজ করতে পারো। ঠিক আছে, নাম্বারটা 7439725584, ওই নাম্বারেও তুমি ফোন মেসেজ করতে পারো। আর নেক্সট যেটা বলার, যেটা বলতে চাইছিলাম ভুলে গেলাম ওটা।
যেটা বলছিলাম যে গতকাল থেকে আমি এই একই কথা বলে আসছি যে বারবার, যে দেখো তুমি চাইলে কালকে 1-1.5 হাজার 2 হাজার 3 হাজার টাকার বই কিনে নিয়ে আসতে পারবে, কিন্তু তুমি শুরু করতে পারবে না। কোথা থেকে শুরু করবে, এই শুরুর জায়গাটা তুমি করতে পারবে না। সেকেন্ড যেটা বলার, যে নেক্সট যেটা বলার যে তোমার কোথাও না কোথাও গিয়ে তোমায় কিন্তু আহ কারো কোনো না কোনো একটা গাইড বা কারোর আন্ডারে করতে হবে। সেলফ স্টাডিতে আমি ভীষণভাবে বিশ্বাস করি, কিন্তু নিজেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না। আর আমার আমার কিন্তু পুরোপুরি ফর্মালিটি শেষ, মানে এখন তোমরা রয়েছো বলে আমি কথা বলছি। অর্থাৎ ক্লাসের পর আমি যেরকম বলেছিলাম যে ফিডব্যাকের জন্য 2 মিনিট, পরবর্তীতে আর 2 মিনিট সময় নেবো, কোডের জন্য এই 2-4 মিনিট আমি সময় নিই। এর পরবর্তীতে তোমরা রয়েছো তাই আমি কিন্তু কথা বলছি, এছাড়া অন্য কোনো কিছু না। মানে অফিসিয়াল ফর্মালিটি সব এই ক্লাসের কমপ্লিট হয়ে গেছে, এবং এই রেকর্ডিং শেষ হলে আমি যথারীতি তোমাদের সাথে এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আজ রাত্রে শেয়ার করে দেবো, যেরকমটা গতকাল শেয়ার করে দিয়েছি। নেক্সট যেটা বলার, আমি গতকাল থেকে আজ পর্যন্ত যা বোঝানোর চেষ্টা করছি সেটা একটাই, যে আগে ফার্স্ট নিজেকে একটা জায়গায় আবদ্ধ করো, একটা জায়গায় নিজেকে নিয়ে এসো। মানে তোমার মধ্যে যদি এই ভবঘুরে ব্যাপারগুলো এখনো থেকে যায় তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমি বলবো সবকিছু করো। আমি গতকাল বলেছি যে লাইফে কোনো কিছু বাদ দেবে না। মানে অনেকে এরকম বলে দেয় যে হোয়াটসঅ্যাপ তোমার মোবাইল থেকে ফেসবুক উড়িয়ে দাও, ইনস্টাগ্রাম উড়িয়ে দাও। আমি বলবো না, কোনো কিছু উড়িও না, কারণ লাইফের সবকিছু দরকার আছে। আমরা কেউ সফটওয়্যার নই বা কোনো মেশিন নই যে কিছু একটা আমরা পুট করে দিলাম ও ওই রকম হইতে পারফর্ম করবে। আমাদের মধ্যে ইমোশন কাজ করে, আমাদের অনেকগুলো ফিলিংস একসঙ্গে কাজ করে। তাই আমি যেটা সবসময় বলবো যে সবকিছু রাখো, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা বাউন্ডারি রাখো, প্রত্যেকের মধ্যে একটা স্পেস রাখো। যে তোমার গার্লফ্রেন্ড রয়েছে, বন্ধু রয়েছে, তোমার সোশ্যাল মিডিয়া রয়েছে, সবকিছুর মধ্যে ঠিক একই রকম ভাবে এটাকেও আলাদা জগৎ হিসেবে দেখো, যে যেখানে তুমি যখন পড়াশোনা করছো তার মধ্যে ওই বাউন্ডারির মধ্যে কোনো কিছু ঢোকাবে না। এই জায়গাগুলো যদি তুমি না তৈরি করতে পারো, প্রত্যেকের মধ্যে যদি আলাদা আলাদা বাউন্ডারি না দিতে পারো, তাহলে তুমি দেখবে সব সময়ের জন্য মনে হবে যে আমার ওই বোধহয় 2-3-4টে কোশ্চেনের জন্য বা 2-4 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারলাম না। এটা শুধুমাত্র সান্ত্বনা। বারবার বলছে নিজেকে সান্ত্বনা দিও না, সান্ত্বনা দিলে কি হবে, সেটা তোমার সব থেকে বড় ক্ষতি হবে। মানে তোমার মধ্যে যেটা কার্যক্ষমতা রয়েছে সেটা নষ্ট করে দেয় সান্ত্বনা। মানে এরকম ব্যাপারটা, আমার বাবা তো বড় লোক না, ওই জন্য আমি হায়ার স্টাডিজে যেতে পারিনি। এটা কিন্তু সান্ত্বনা, আর কিচ্ছু না। অ্যাকচুয়ালি তোমার ওই চেষ্টার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এমন প্রচুর উদাহরণ রয়েছে, মানে এরকম না যে রেয়ার আর কেস, দূরবীনে দেখতে হচ্ছে। তোমার আশেপাশে প্রচুর রয়েছে, বাবার কিছু নেই তারপরেও কিন্তু অনেক কিছু করতে পেরেছে। তার মানে তুমি যেটা বলছো সেটা সত্যি না। তাই বারবার বলছি নিজেকে সান্ত্বনা দিও না। সান্ত্বনা নামক ওই ব্যক্তিটাকে তুমি যে বেডরুমে থাকো ওই বেডরুমে আটকে রাখবে, ওকে বাইরে বের করবে না। সান্ত্বনার দরকার আছে নিশ্চয়ই, ঠিক আছে, কিন্তু বেডরুমে, ওটা কিন্তু বেডরুমে দরকার হয়েছে, ওকে বাইরে বের করবে না। ভুলেও যদি ওকে বাইরে বের করেছো তাহলে তোমার লাইফ কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কথাগুলো বলছি আজকের পর হয়তো তোমার সাথে আমার দেখা হলো না, কথা হলো না, যদি একটু কোথাও লিখে রাখো বা মনে রাখো, আগামী দিনে তোমার জন্য কাজে লাগবে। অলরেডি একটা কোর্স নিয়েছে ডব্লিউপিএসসি, আমি কি সেপারেটলি এনটিপিসির কোর্স কিনতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে ফোন বা মেসেজ করে নিও, অসুবিধা নেই। আমি বলবো ডব্লিউপিএসসি যখন ওইটা রয়েছে আলাদা করে দরকার পড়বে না। কিছু জায়গায় পড়বে ওই ম্যাথ বা রিজনিং এর ক্ষেত্রে, আমাকে পরে ফোন করে নিও। অনির্বাণ সরকার, এই জায়গাটা বলছিলাম। আহ হ্যাঁ, যে এই সান্ত্বনাগুলোকে দিও না। মানে এরকম ব্যাপারটা যে আমার এখন বয়স হয়ে গেছে, বা আমার এই মুহূর্তে 32 বছর বয়স, ওই জন্য আর এখন পড়াশোনা করতে পারছি না, বা অনেকটা সময় আমাকে চাকরি করতে হয়, অনেকগুলো রেসপন্সিবিলিটি রয়েছে, ওই জন্য পড়ার সময় পাচ্ছি না। এগুলো কিন্তু আবারও বলছি, তুমি যত এগুলো নিজেকে বলবে তোমার কার্যক্ষমতা তত কমতে থাকবে, তোমার পাওয়ার তত কমতে থাকবে। কিন্তু তুমি যদি এগুলোকে প্রশ্রয় না দাও তাহলে তোমার ভেতর থেকে সে শক্তি বেরিয়ে আসবে, যে যেটা তুমি ভাবতে পারবে না যে তুমি কত কিছু করতে পারো। কারণ আমাদের মধ্যে সবসময় কোনো কিছু অপরচুনিটি বলে কোনো কিছু হয় না। বিশ্বাস করো যে এরকম না যে ভগবান তোমার কাছে একটা অপরচুনিটি ছুড়ে মারলো, তুমি ধরলে ক্যাচ ধরলে, ধরে নিজের মধ্যে নিয়ে রেখে দিলে, এরকম নয় ব্যাপারটা। আমাদের মধ্যে কিন্তু এরকম একটা পুরো বক্স তোমার কাছে আসছে, এর মধ্যে সবকিছু রয়েছে, প্রবলেম রয়েছে, টেনশন রয়েছে, তোমার অপরচুনিটি রয়েছে, স্কোপ রয়েছে, সবকিছু রয়েছে। তোমাকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমি কিভাবে
অপরচুনিটিতে কনভার্ট করব। আমার এই ডিপ্রেশন, এই ডিপ্রেশনটাকে আমি কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করব। যার যত ক্ষমতা, যে যত এইগুলোকে করতে পারবে, সে কিন্তু তত বেশি গেইনার। আমরা প্রত্যেকে এই একই সোসাইটি থেকে পুষ্টি গ্রহণ করছি, তারপরেও বা একই স্কুল থেকে ধরো পড়েছি, এরকম তো আছে প্রচুর। তোমার স্কুলের যারা সিনিয়ররা রয়েছে, তোমার স্কুলের ব্যাচমেট, তোমার জুনিয়র, এরকম অনেকে রয়েছে। তুমি এখনো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তোমার থেকে জুনিয়র ছিল সে হয়তো তোমার থেকে অনেকটা এগিয়ে গেছে, তোমার সিনিয়র অনেক অনেক দূরে চলে গেছে। তাহলে একই তো স্কুল থেকে সে পড়াশোনা করলে, একই সোসাইটি থেকে পুষ্টি নিচ্ছ, তাহলে পার্থক্য কোথায়? বলতে পারো স্যার ভাগ্য। যদি ভাগ্য আমি ধরে নিই, হ্যাঁ ভাগ্য আমি মেনে নিচ্ছি তোমার কথা অনুযায়ী, বা আমিও বিশ্বাস করি, তাহলে এটা তোমার আমার কারোর হাতে নেই। তাহলে এটাকে ওই অ্যালজেব্রার মতো কমন নিয়ে নাও। আমরা যেমন কমন নিয়ে না, মনে আছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারবো? শুধু এ কমন নিতে পারবো। ওই রকম ভাবে কমন নিয়ে ওটাকে বাদ দিয়ে দাও, আলাদা করে রাখো। কারণ ভাগ্য তোমার আমার হাতে নেই, আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তাই এটা যখন আমাদের হাতে নেই, তাহলে ওটাকে নিয়ে আলাদা করে ভেবো না। ওটা ভাবলে সময় নষ্ট হবে, আর ওই যে বললাম নিজেকে সান্ত্বনা দিতে হবে। এটা বাদ দিয়ে দেখো তুমি আর কি কি করতে পারো। এই জায়গাগুলোকে বারবার বলছি, গুরুত্ব দাও। যে কথাগুলো বলছি একটু মেনে চলো, কারণ আমরা লাইনে কিন্তু 100 জন দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আমার এখন প্রবাবিলিটি 100-র মধ্যে ওই 1 হতে হবে, তবে আমি চাকরিটা পাবো। তো তুমি যত ধৈর্য রাখতে পারবে, লাইনে দেখবে তোমার নাম্বার তত আস্তে আস্তে কমছে, 100 থেকে 99, 99 থেকে 98। এই ধৈর্যের সাথে তুমি যদি রেগুলারিটি মেলাতে পারো, তত এটা আস্তে আস্তে বাড়বে। 100 থেকে 98, 98 থেকে 95, 95 থেকে 91। এই ধৈর্যের সাথে রেগুলারিটির সাথে তুমি যদি হার্ডওয়ার্ক মেলাতে পারো, এটা আরো ফাস্ট এগোবে। 100 থেকে 90, 90 থেকে 80, 80 থেকে 70। তুমি ঠিক করে নাও তুমি কি করবে, এর অন্য কোনো ওয়ে নেই। অন্তত আমার জানা নেই 100 তারপর তুমি 1-এ চলে যাচ্ছ। এরকমটা কোনো কিছু হয় না, এরকমটা কোনো কিছু হয় না। লাইফে যা কিছু তুমি আজ পর্যন্ত অ্যাচিভ করেছো, তার মধ্যে খেয়াল করে দেখো প্রচুর পরিশ্রম রয়েছে। যে তুমি ধরো মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, তাহলে দেখো কতগুলো রাত জাগা রয়েছে, কতগুলো টেনশন রয়েছে, কতগুলো সময়ে খাওয়া হয়নি, কত কিছু থেকে তোমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। যে একদিন ওই দিন একটা ভালো সিনেমা দিয়েছিল আমি দেখতে পারিনি, বা ওই দিন একটা বন্ধুদের সাথে ঘোরা হয়েছিল যেতে পারিনি, বিয়ে পড়েছিল একটা নিজের রিলেটিভের বিয়ে, হেভি এনজয় করতে পারতাম, বিয়েতে যেতে পারিনি। তাই তুমি এত কিছু করতে পেরেছো বলে কিন্তু আজ তোমার মাধ্যমিক রেজাল্টটা অত ভালো হয়েছে। ব্যাপারটা ভেবে দেখো, যারা এরকম মেলাতে পারছো, যেখানে তুমি এইরকম টাইপের স্যাক্রিফাইস করেছো, সেখানে তুমি কিছু না কিছু রেজাল্ট পেয়েছো। আর ওই যে বললাম, তুমি পড়াশোনা বাদ দাও আরো অনেক কিছু শুরু করেছিলে, কিন্তু শেষ করতে পারোনি, কারণ ওই তোমার সাথে এই ব্যাপারগুলো ছিল না, যেখানে তুমি তোমার কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস, ইয়েস অর নো, এই ডেফিনেশন যতক্ষণ না পাল্টাতে পারছো, ততক্ষণ তুমি একজন সাধারণ মানুষ। যখনই এটা পাল্টাতে পারবে, তখনই তুমি সেলিব্রিটি। সেলিব্রিটি মানে এই না যে তোমাকে টিভিতে সিনেমায় মুখ দেখাতে হবে। সেলিব্রিটি বলতে আমার ফ্যামিলির মধ্যে, আমার ক্লোজ যারা কানেকশন রয়েছে তাদের মধ্যে, অন্তত এই লোকটা মানে আমার যারা সিনিয়র জুনিয়র রয়েছে তারা বলবে যে হ্যাঁ দেখ, ও তো এত পরিশ্রম করেছিল। এইটা এইটা বলতে চাই যে তুমি কারণ না কারণ তখন রোল মডেল হতে পারছো, এটাকে বলতে চাইছি। কারণ আমরা মধ্যবিত্তর মধ্যে সেলিব্রিটি বলতে তো এটাই বুঝি যে আমি আমার ফ্যামিলিতে প্রথমবার সরকারি চাকরি পেলাম, বা আমি আমার ফ্যামিলিতে প্রথমবার ডব্লিউবিসিএস পেলাম। আমরা তো তবেই বলি হ্যাঁ আমরা সেলিব্রিটি। আমাদেরকে তো একটা এন্টারটেনমেন্টের দরকার রয়েছে। আমি এই পয়েন্টগুলোকে তোমাকে বারবার মনে করতে চাইছি, এর কোনো শর্টকাট নেই। ম্যাথ রিজনিং এর শর্টকাট হয়, লাইফের স্টেপের কোনো শর্টকাট নেই। এরকম যদি কোনো কিছু হয় যে তুমি কোনো কিছু না করে, কোনো কিছু না চাইতে পেয়ে গেছো, তাহলে জেনে রেখো তা তোমার নয়। আজ রয়েছে, কালকে তোমার থেকে ছেড়ে বেরিয়ে বেরিয়ে যাবে। যেখানে পরিশ্রম নেই, যেখানে তোমার ধৈর্য নেই, যেখানে তোমার কম্প্রোমাইজ স্যাক্রিফাইস, তোমার ইয়েস নয় ডেফিনেশন পাল্টাও নি, সেখানে তা কখনো তোমার সাথে চিরস্থায়ী হবে না। আমি এই পর্যন্ত রাখলাম। আমি আশা করি যে আমি যেটা বারবার বলছিলাম তোমাদেরকে আবারও বলছি, বা এই কদিন যা রয়েছে আমি হয়তো এই কথাগুলো আবারও বারবার বলে যাব, যে নিজের কানের কাছে পজিটিভ ভাইব্রেশন তৈরি করো। যে রিপিটেডলি বলো, বারবার বলো, 10 বার 15 বার করে লেখো। কালকে যখন হিস্ট্রি ক্লাস হবে বারবার লেখো আমি পারবই। আবার 10 মিনিট পরে লেখো যে আমার মানে আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো।
প্রবলেম যাই আসুক আমি ফেস করব, আমি ফিল্ড ছেড়ে বেরিয়ে যাব না। বারবার বলো, বিশ্বাস করো এখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, তোমার মধ্যে সাইকোলজিক্যাল চেঞ্জ হবে। আমি এমনি এমনি বলছি না তোমাদেরকে, এমন নয় যে তুমি এই মেসেজ করলে আমার কাছে 1 টাকা চলে আসবে, তুমি এখানে এখন লিখলে যে হ্যাঁ আমি করে দেখাবোই, আর অমনি আমার অ্যাকাউন্টে 1 টাকা চলে আসলো। এরকম কোনো ব্যাপার আছে? কারো এরকম কিছু ব্যাপার আছে? কেন করছো না আমি জানি না। আমি এতটুকুই করতে পারি যে ধাক্কা দিতে পারি 1 বার 2 বার, 2 4 বার, আর একটু জোর করে কথা বলতে পারি, খুব বেশি হলে একটু কাঠ কয়লা দিতে পারি, জোরে আগুন ধরানোর জন্য পেট্রোল ঢালতে পারি, কিন্তু এর বাইরে আর কিন্তু আমি কিছু করতে পারবো না। বাকি দায়িত্ব তোমার। আবারও বলছি, তোমার লাইফের 95% তোমার দায়িত্ব, তোমার দায়বদ্ধতা, 5% পারিপার্শ্বিক। সে তোমার মা বাবা হতে পারে, তোমার টিচার হতে পারে, অন্যান্য তোমার ফ্রেন্ডস, কোনো সিনিয়র, এরা। কিন্তু মূল কারিগর কিন্তু একমাত্র তুমি, যেটা গতকালও বলেছিলাম। কিন্তু তোমার দিক থেকে আমি দেখলাম যে কোনো রকম কোনো পজিটিভ রেসপন্স নেই। তবে এই কথাগুলো বুঝতে, ওই যে বললাম যে এতটা সময় নিও না যে যখন আর তুমি এখান থেকে ফিরে আসতে পারবে না, এতটা সময় নিয়ে নিও না। আজ রিকোয়েস্ট করছি, একটা সময় তুমি তখন অনুরোধ উপরোধ করবে, ঠিক আছে? পরে পস্তাতে হবে, আফসোস করতে হবে। আফসোস আমাদের লাইফের প্রায় পাপের সমান। আমাদের মধ্যে যত রকমের ফিলিংস কাজ করে, সেটা হতে পারে তোমার হিংসা, ঘৃণা, রাগ, ভালোবাসা, যত রকমের, তা কিন্তু একের সাথে অপরের। আফসোস ব্যাপারটা পুরোপুরি নিজের। ইস আমি ওটা করতে পারিনি, ইস ওই সময় আমি ভর্তি হইনি, ইস ওই সময় আমি এই সাবজেক্টে অনার্স না নিয়ে ওইটা নিলে ভালো হতো। এই যে যে ব্যাপারগুলো ভেবে দেখো, এখনো তোমার এরকম হয়। মাধ্যমিকের সময় এই ব্যাপারটা যদি করতাম, উচ্চ মাধ্যমিকের সময় এই ব্যাপারটা যদি, তুমি এখন এগুলোকে মিস করো, এবং যার জন্য তুমি কাউকে দোষ দিতে পারো না, তাই না? এবং এটার জন্য সব থেকে বেশি কষ্ট হয়। আমি বলবো এই আফসোসের পর্যায়ে নিজেকে নামিয়ে নিও না। ভালো থেকো, থ্যাংক ইউ, গুড নাইট। কারণ তোমরা শুধরানোর নই। থ্যাংক ইউ।